সার্ভিসও দিয়ে দেয়। আচ্ছা ওইখানে ওইটা লাইট আছে, লাইটটা একটু জ্বালাই দে, মানে সুইচটা ঢুকিয়ে দিবি, সুইচ ওই যে সকেটটা ঢুকিয়ে দিবি। হ্যাঁ ওকে কালোই জগতের আলো, কি কথা ঠিক কিনা? কালোই জগতের আলো, কালো আর ধলো বাহিরে কেবল, ভিতরেই সবারই সমান রাঙা। আজকে অর্গানিক ক্লাস নেই কোনো শালা, কেমন লাগে বল? রেডক্স কেমিস্ট্রি তো খ্যাত, রাইট। আসসালামু আলাইকুম জাকিয়া সুলতান, ওয়ালাইকুম আসসালাম। তাসনিম সালাম তাহা, ওয়ালাইকুম আসসালাম। মামুন, ওয়ালাইকুম আসসালাম। ইশরাত রাত্রি, ওয়ালাইকুম আসসালাম। কাফিলক নাহিদ, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আজকে আমরা গল্প করব কম, পড়াশোনা করব বেশি, ঠিক আছে? আজকে কারেন্ট আমার একটু কম আছে, কারণ আজকে আমরা পড়বো অর্গানিক কেমিস্ট্রি। ও শালিরাও আছে আমার, তাই তো? আই লাভ শালি, যার যত শালি তার জীবনে তত সুখ বেশি। অর্গানিক কেমিস্ট্রি, খাতায় লেখেন সবাই, খাতা বাইর করো। হ্যাঁ, কথা কম কাজ বেশি, পড়াশোনা বেশি বেশি হবে, ঠিক আছে? উম্মে হাবিবা আয়েশা মিম, ওয়ালাইকুম আসসালাম আপু। তোমার রোল নাম্বারটা একটু আমার ইনবক্স দিও তো, তুমি পরীক্ষা দাও কিনা একটু দেখতে হবে আমার। হ্যাঁ, তোমরা যারা ডেইলি ক্লাস করো তোমাদের পরীক্ষার রেজাল্ট আমি দেখছি অনেকেরই। আচ্ছা, আজকে আমাদের ভিতরে প্রচুর রস। হ্যাঁ, আজকে আমাদের ভিতরে প্রচুর রস, এই জন্য আমরা পড়বো জৈব রসায়ন না। আচ্ছা, তো আজকে যে যে টপিক আমাদের লাগবে, বিশেষ করে রাবি এবং জাহাঙ্গীরনগর জন্য, রাবি প্লাস জাহাঙ্গীরনগর, ঠিক আছে? জাহাঙ্গীরনগর A প্লাস D দুইটাতেই, A প্লাস D দুইটাতেই বিশেষ করে এই টপিকগুলো আমাদের লাগবে। প্রথম টপিকটা হচ্ছে তোমার সমানুতা। ধরে রাখতে পারো যে সমানুতা থেকে একটা প্রশ্ন হয়ে গেছে রাবিতে। 2 নম্বরে আসো তোমার নামকরণ। নামকরণ, এই নামকরণ টপিকটা তোমার রাবির C ইউনিট আর জাহাঙ্গীরনগর A ইউনিটের জন্য। কি করলি না? একটু খেয়াল করবেন এগুলো। আচ্ছা, এই নামকরণ টপিকটা আমাদের হচ্ছে রাবি C ইউনিট এবং জাহাঙ্গীরনগর A ইউনিটের জন্য প্রযোজ্য, এটা বেশি লাগবে। জাহাঙ্গীরনগর D ইউনিটে সাধারণত নামকরণ থেকে ওভাবে আসে না। ওকে, তারপরে 3 নম্বরে লেখো, 3 নম্বরে লেখো তোমার হচ্ছে শনাক্তকরণ। 4 লেখো হচ্ছে তোমার পার্থক্যকরণ, শনাক্তকরণ পার্থক্যকরণ। 5 লেখো হচ্ছে গিয়ে তোমার নামধারী বিক্রিয়া, নামধারী বিক্রিয়া। 6 লেখো হচ্ছে তোমার স্পেশাল রিঅ্যাকশন, স্পেশাল রিঅ্যাকশন। এই স্পেশাল রিঅ্যাকশন বলতে বোঝাচ্ছি, ধরো যে অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকোহল, অ্যালডিহাইড, কিটোন, তারপরে তোমার অ্যামিন, এদের বেশ কিছু স্পেশাল বিক্রিয়া আছে। হ্যাঁ, যেমন ধরো যে অ্যালকিনের সঙ্গে ওজনের বিক্রিয়াটা একটা স্পেশাল বিক্রিয়া, তারপরে তোমার মার্কেন্টিকভ নীতি, এটা একটা স্পেশাল বিক্রিয়া, সাইজেফের নীতি, এটা একটা স্পেশাল বিক্রিয়া। তো এরকম বেশ কিছু স্পেশাল বিক্রিয়া আছে যেগুলো থেকে প্রশ্ন হয়, তো সেই স্পেশাল বিক্রিয়াগুলো আমাদেরকে জানতে হবে। খাদিজা আক্তার, ওয়ালাইকুম আসসালাম আপু। আচ্ছা, তারপরে 7 নম্বরে লেখো, আচ্ছা নামকরণ তো চলে গেলাম। নামকরণ মোটামুটি বেশ বড় একটা টপিক। শনাক্তকরণ, পার্থক্যকরণ, নামধারী বিক্রিয়া। আচ্ছা, তারপরে আপাতত আর কিছু মাথায় আসতেছে না,
কারণ এই পড়াগুলোই আমরা 2 ক্লাসে পড়বো। তো আজকের ক্লাসে আমরা সমানতা এবং নামকরণ পড়ব, সমানতা নামকরণ এবং শনাক্তকরণ পড়ব, সমানতা নামকরণ এবং শনাক্তকরণ পড়ব। পরের ক্লাসে আমরা এই যে দেখো পার্থক্যকরণ, আচ্ছা আমরা চেষ্টা করব আজকে পার্থক্যকরণ পড়াটারও চেষ্টা করব, হ্যাঁ মানে পরের ক্লাসে আমরা নামধারী বিক্রিয়া এবং স্পেশাল রিয়াকশন দিয়েই বেশিরভাগ পড়াশোনা করব। বোঝাতে পারছি? সবাইকে বোঝাতে পারছি? আচ্ছা ভাই জেইউ এ ইউনিটের মানবন্টনটা একটু বলে দেন তো, এই মুহূর্তে খেয়াল নাই, জেইউ এ ইউনিটের মানবন্টনটা এই মুহূর্তে খেয়াল নাই আমার। ওই যে দেখো একজন দিছে, হ্যাঁ গুড, শাবাশ কাফি। ওকে আচ্ছা, তো সবাই মনোযোগ দিই আমরা পড়াশোনার দিকে, মানে এই বোর্ডের দিকে মনোযোগ দিই। আচ্ছা হ্যাঁ 2 ক্লাসে যথেষ্ট অর্গানিক শেষ হবে ভাই, যেগুলো দরকার হবে না অর্গানিক সেগুলো আমাদের দরকার নাই, যেগুলো দরকার আছে সেগুলোই আমরা পড়বো। আচ্ছা তো আপাতত এই 6টা টপিক, এই 6টা টপিকই আমাদের পড়তে হবে। তো ফার্স্ট অফ অল আমরা সমানুতা নিয়ে পড়াশোনা করবো, ফার্স্ট অফ অল আমরা সমানুতা নিয়ে পড়াশোনা করবো। কি আচ্ছা, তো প্রথম প্রশ্ন হচ্ছে, কোশ্চেনটা এরকমভাবে আসে, নিচের কোনটি ড্যাশ সমানুতা দেখায়, ড্যাশ সমানুতা দেখায়, নিচের কোনটি ড্যাশ সমানুতা দেখায়, কথাটা বুঝো। ফার্স্ট অফ অল এরকম টাইপের প্রশ্ন আসবে, এখানে মনে করো যে হচ্ছে গিয়া নাম থাকবে যে গাঠনিক সমানুতা দেখায়, তারপর হচ্ছে তোমার জ্যামিতিক সমানুতা দেখায়, তারপর হচ্ছে তোমার আলোক সমানুতা দেখায়, এরকম টাইপের প্রশ্ন আসে। তো সবচেয়ে বেশি আসে তোমার হচ্ছে গিয়ে আলোক সমানুতা দেখায়, হ্যাঁ সবচেয়ে বেশি যেটা আসে সেটা হচ্ছে তোমার আলোক সমানুতা দেখায়। তো আমরা এই আলোক সমানুতা পড়বো, সব কিছুই পড়বো। সমানুতা একটা হিউজ একটা চ্যাপ্টার। আর আজকের ক্লাস যে কয়টাই বাজুক না কেন, আমার ফোনে চার্জ আছে তোমার হচ্ছে 60%, মানে 60% চার্জ আছে। তো যতক্ষণ না পর্যন্ত 5% হবে ততক্ষণ পর্যন্ত আমরা পড়বো, যতটুকু কমপ্লিট করা যায়। সো কারো যদি বোরিংনেস লাগে হাতের পাশে একটা ঝুনঝুনি নিয়ে বসবা, বোরিং লাগলে একটু ঝুনঝুনিটা বাজাবা, হ্যাঁ বাচ্চাদের দেখো না ঝুনঝুনি দেয় বাচ্চাদের, ওই ঝুনঝুনি, হ্যাঁ আচ্ছা ওকে। তো এখন একটা ছক আঁকতেছি আমি, সেই ছকটা সবাই খাতায় লিখবা, ঠিক আছে? একটা ছক লিখতেছি, সেই ছকটা সবাই খাতায় লিখবা, ছকটা, হ্যাঁ সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে আমার হাতের লেখা ভালো না, এটাই হচ্ছে সবচেয়ে দুঃখের বিষয়। আচ্ছা এখানে হচ্ছে নাম, এটা হচ্ছে তোমার চেইন সমানুতা, শুধুমাত্র আমরা চেইন লিখে রাখলাম। তারপরে তোমার হচ্ছে গিয়ে অবস্থান সমানুতা, এই জন্য আমরা শুধুমাত্র অবস্থান লিখলাম। তারপরে হচ্ছে তোমার কার্যকরী মূলক সমানুতা, শুধুমাত্র আমরা কার্যকরী মূলক লিখে রাখলাম, তোমরা একটু সমানুতাও লিখে রেখে পারলে। তারপরে হচ্ছে মেটামারিজম, মেটামারিজম, তারপর হচ্ছে তোমার টটোমারিজম, টটোমারিজম, তারপরে দাও জ্যামিতিক সমানুতা, জ্যামিতিক, আমি প্রত্যেকটা জিনিস বুঝাই দেব, হ্যাঁ জ্যামিতিক সমানুতা। ওকে আচ্ছা খেয়াল করো, তো প্রথমে হচ্ছে তোমার অ্যালকেন, তারপর হচ্ছে তোমার অ্যালকিন, তারপর হচ্ছে তোমার অ্যালকাইন, খেয়াল করো কিন্তু, হ্যাঁ যে কয়জন আসো সবাই অ্যাটলিস্ট এইটুকু দেখে যাও, অ্যালকাইন, তারপর হচ্ছে তোমার অ্যালডিহাইড, অ্যালডিহাইড না অ্যালকোহল, তারপর হচ্ছে তোমার ইথার, তারপরে তোমার অ্যালডিহাইড, কিটোন, তারপর সবার লাস্টে অ্যামিন, সবার লাস্টে অ্যামিন। তো খেয়াল করো অ্যালকেন চেইন সমানুতা দেখায়, অ্যালকেন চেইন সমানুতা দেখায়, অবস্থান সমানুতা দেখায় না, অ্যালকেন অবস্থান সমানুতা দেখায় না, অ্যালকেন কার্যকরীমূলক সমানুতা দেখায় না, অ্যালকেন মেটামারিজম দেখায় না, টটোমারিজম দেখায় না, তবে জ্যামিতিক সমানুতা দেখায়।
যারা যে সকল অ্যালকেন জ্যামিতিক সমানতা দেখায় সেই অ্যালকেনগুলো হচ্ছে সাইক্লো অ্যালকেন। কি বললাম? যে সকল অ্যালকেন জ্যামিতিক সমানতা দেখায় সেই সকল অ্যালকেনকে আমরা বলবো সাইক্লো অ্যালকেন। আমি যখন জ্যামিতিক সমানতা আলাদা করে পড়াবো তখন তোমাদেরকে আমি বুঝাই দেবো যে কীভাবে অ্যালকেন জ্যামিতিক সমানতা দেখায়। ওকে, তাহলে অ্যালকেন চেইন সমানতা এবং জ্যামিতিক সমানতা দেখায়। অ্যালকিন তোমার চেইন সমানতা দেখায়, অবস্থান সমানতা দেখায়, কার্যকরীমূলক সমানতা দেখায় না, মেটামারিজম দেখায় না, টটোমারিজম দেখায়। হ্যাঁ, জ্যামিতিক সমানতা দেখায়। ওকে, অ্যালকাইন চেইন সমানতা দেখায়, অবস্থান সমানতাও দেখায়, কার্যকরীমূলক সমানতা দেখায় না, মেটামারিজম দেখায় না, টটোমারিজম দেখায় না, জ্যামিতিক সমানতাও দেখায় না। অ্যালকোহল চেইন সমানতা দেখায়, অবস্থান সমানতা দেখায়, কার্যকরীমূলক সমানতা দেখায়, মেটামারিজম দেখায় না, টটোমারিজম দেখায়, জ্যামিতিক সমানতা দেখায় না। ইথার চেইন সমানতা দেখায়, অবস্থান সমানতা দেখায়, কার্যকরীমূলক সমানতা দেখায় না, মেটামারিজম দেখায়, টটোমারিজম দেখায় না, জ্যামিতিক সমানতা দেখায় না। অ্যালডিহাইড চেইন সমানতা দেখায়, অবস্থান সমানতা দেখায়, কার্যকরীমূলক সমানতা দেখায়, মেটামারিজম দেখায় না, টটোমারিজম দেখায়, জ্যামিতিক সমানতা দেখায় না। খেয়াল করো, কিটোন চেইন সমানতা দেখায়, অবস্থান সমানতা দেখায় না, তোমার কার্যকরীমূলক সমানতা দেখায়, মেটামারিজম দেখায়, টটোমারিজম দেখায়, জ্যামিতিক সমানতা দেখায় না। লাস্টে আছে কি? অ্যামিন মনে রাখবা, অ্যামিন সকল সমানতা দেখায়। ঠিক আছে, অ্যামিন সকল সমানতা দেখায়। তবে এই যে অবস্থান সমানতা এখানে লেখা রাখো 1 ডিগ্রি, মানে 1 ডিগ্রি অ্যামিন অবস্থান সমানতা দেখায়, আর 2 ডিগ্রি অ্যামিন মেটামারিজম দেখায়। কি বলছি বুঝতে পারছো? কি বলছি বুঝতে পারছো? অন্ধকার কেন দেখাবে? এবার হয়েছে? এবার হয়েছে? এবার একটা স্ক্রিনশট দাও, দরকার হলে একটা স্ক্রিনশট দাও, যারা যারা তুলতে পারছো তো ভালো। যারা যারা তুলতে পারছো ভালো, স্ক্রিনশট দিয়ে নাও। আর স্ক্রিনশটের অভ্যাসটা কম করবা, পারলে খাতায় তোলার ব্যবস্থা করবা, চেষ্টা করবা। খাতায় তুললে হবে কি, একবারে তোমার পড়াটাও হয়ে যাবে। আচ্ছা, তো এই যে ছকটা দিলাম, এই ছকটার কাজটা কি? এই ছকটা আমরা পারলে একটু মনে রাখার চেষ্টা করব। এখন অনেকের কাছে প্রশ্ন হতে পারে যে ভাই এত বড় ছক কিভাবে মনে রাখবো? তো এই ছকটা সহজে মনে রাখার জন্য আমি কি করব, এখন তোমাদেরকে বেসিক জিনিসটা শিখাবো। ইনশাল্লাহ এই বেসিক জিনিসটা শিখলে আমাদের এই ছকটা মনে রাখা অনেক সহজ হয়ে যাবে। ওকে, আচ্ছা, তো সমানতা কি জিনিস মোটামুটি সবারই জানা আছে না? এমন কেউ নাই যে সমানতা বোঝে না, মানে বেসিক জিনিসটা বোঝে না। সমানতা বেসিক জিনিসটা কি দেখো, ধরো আমাদের কাছে দুইটা যৌগ আছে, এ এবং বি যৌগ। তাহলে এ এবং বি এর যদি তোমার হচ্ছে আণবিক সংকেত একই হয়, কি হবে? আণবিক সংকেত একই হবে। এ এবং বি এর আণবিক সংকেত কি হবে? সেম হবে। কিন্তু যদি গাঠনিক সংকেত ভিন্ন থাকে, কিসে ভিন্ন থাকবে? গাঠনিক সংকেত যদি ভিন্ন থাকে তখন তাদেরকে পরস্পরের আমরা সমাণু বলি। এখন কোন ধরনের সমাণু বলবো? গাঠনিক সমাণু বলবো। তার মানে দুইটা যৌগের আণবিক সংকেত সেম, বাট গাঠনিক সংকেত যদি ভিন্ন থাকে তখন তাদেরকে আমরা পরস্পরে কি বলি? গাঠনিক সমাণু বলি। আবার খেয়াল করো, আণবিক সংকেত গাঠনিক সংকেত দুইটাই সেম হবে। এ এবং বি এই দুইটা যৌগের আণবিক সংকেত এবং গাঠনিক সংকেত দুইটাই সেম, বাট তোমার কনফিগারেশন মানে হচ্ছে ত্রিমাত্রিক চিত্র। কনফিগারেশন মানে কি? ত্রিমাত্রিক চিত্র। কনফিগারেশন যদি ভিন্ন হয়, অর্থাৎ এর কনফিগারেশন এবং বি এর কনফিগারেশন যদি ভিন্ন হয়, মানে ত্রিমাত্রিক চিত্র যদি ভিন্ন হয়, তখন তাদেরকে আমরা পরস্পরের ত্রিমাত্রিক বা স্টেরিও সমাণু বলবো। তখন তাদেরকে আমরা পরস্পরের কি বলবো? ত্রিমাত্রিক বা স্টেরিও সমাণু। কথা বুঝতে পারছি? এইটুকু সিম্পল জিনিস, সিম্পলভাবে বোঝানোর চেষ্টা করছি। এখন খেয়াল করো, এই যে গাঠনিক সংকেত পার্থক্য হলে, গাঠনিক সংকেতে যখন পার্থক্য হয় তখন আমাদের কোন সমানতা সৃষ্টি হয়? গাঠনিক সমানতা সৃষ্টি হয়, তাই না? আচ্ছা, গাঠনিক সংকেতে পার্থক্য হলে কিসের সৃষ্টি হয়? গাঠনিক সমানতার সৃষ্টি হয়। আচ্ছা, তো গাঠনিক সমানতা অনুসারে, মানে গাঠনিক সমানতা বেসিক্যালি 5 প্রকার। গাঠনিক সমানতা কয় প্রকার? 5 প্রকার। কি কি দেখো, খেয়াল করো।
চেইন সমানতা, চেইন সমানতা, তারপর হচ্ছে তোমার অবস্থান সমানতা, বা এটাকে আমরা বলি পজিশনাল আইসোমারিজম, পজিশনাল আইসোমারিজম, তারপরে হচ্ছে তোমার কার্যকরীমূলক সমানতা, কার্যকরীমূলক সমানতা, তারপরে তোমার হচ্ছে গিয়ে মেটামারিজম, আর হচ্ছে তোমার টটোমারিজম। এই 5 প্রকার। আর ত্রিমাত্রিক সমানতা কয় প্রকার একটু বলো তো তোমরা? ত্রিমাত্রিক সমানতা কয় প্রকার বাচ্চারা বলো তো একটু? ত্রিমাত্রিক সমানতা কয় প্রকার? দুই প্রকার। ইয়েস, ভেরি গুড, শাবাশ নাহিদ। ওকে, আচ্ছা, তো ত্রিমাত্রিক সমানতা দুই প্রকার কি কি? একটা হচ্ছে তোমার জ্যামিতিক সমানতা। এই জ্যামিতিক সমানতার বৈশিষ্ট্য অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। আমি আবারও বলতেছি, জ্যামিতিক সমানতার বৈশিষ্ট্য অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। একটা হচ্ছে জ্যামিতিক সমানতা, আর একটা হচ্ছে তোমার আলোক সমানতা। তো আমাদের ম্যাক্সিমাম টাইমে ইউনিভার্সিটিতে তোমার এই জ্যামিতিক সমানতা এবং আলোক সমানতা থেকে প্রশ্ন করা হয়। ম্যাক্সিমামই জ্যামিতিক সমানতা এবং আলোক সমানতা থেকে প্রশ্ন করা হয়। এইখান থেকে প্রশ্ন কম করে, তারপর এখান থেকে আসতে পারে, যেমন মেটামারিজমের উদাহরণ আসে, টটোমারিজমের উদাহরণ আসে, হ্যাঁ, কার্যকরীমূলক সমানতার উদাহরণ আসে, অবস্থান সমানতার উদাহরণ আসে, চেইন সমানতার উদাহরণ আসে। তো আমরা একটা একটা করে শিখব, একটা একটা করে আমরা শিখব। এখন চেইন সমানতা খুবই সিম্পল একটা টপিক। এটা আমার মনে হয় যে সবাই কম বেশি পারো, এমন কেউ নাই যে চেইন সমানতা পারো না। চেইন সমানতার মতো সহজ কোনো কিছু নাই। অর্থাৎ দুইটা যৌগের চেইনে যদি পার্থক্য থাকে তখন আমরা সেটাকে কি বলবো? চেইন সমানু বলবো। ফর এক্সাম্পল, আমি একটা যৌগ লিখলাম, মনে করো CH3 CH2 CH2 CH3। এখন এই চেইনটা দেখতে কেমন? একদম নর্মাল আকারে আছে না? এই চেইনটা একদম কি নর্মাল আকারে আছে না? মানে এর কোনো শাখা প্রশাখা কি আছে? এর কোনো শাখা প্রশাখা নাই। তাহলে এটাকে আমরা বলবো নর্মাল চেইন। এটাকে আমরা কি বলবো? নর্মাল চেইন। নর্মালকে প্রকাশ করার জন্য আমরা কি ইউজ করলাম? এন ইউজ করলাম। এখন কয়টা কার্বন আছে? 1 2 3 4টা কার্বন আছে। 4টা কার্বন থাকলে সেটাকে আমরা কি বলি? বিউট। আর এখানে সবগুলো বন্ধন কি সিঙ্গেল বন্ধন না, এজন্য এটাকে আমরা বলবো এন বিউটেন। এটাকে আমরা কি বলবো? এন বিউটেন। ক্লিয়ার এটুকু? হ্যাঁ, ওটাই আসবো। যৌগ দিয়ে যে সমাণু সংখ্যা নির্ণয় করে এটাই আসবো। আমাকে একটু টাইম দাও, আমি আস্তে আস্তে আসি, ঠিক আছে? একটু সময় নিয়ে ক্লাসটা করো, শিখতে পারবা, আজকে অনেক কিছু শিখতে পারবা। আচ্ছা, এখন খেয়াল করো যে আমরা ঠিক এই যৌগটাকে এভাবে লিখতে পারি, CH3 এভাবে লিখতে পারি। তো দেখো তো, এইখানে তোমার কার্বন আছে 4টা, হাইড্রোজেন আছে 10টা। এখানেও কার্বন আছে 4টা, হাইড্রোজেন আছে 10টা। বাট পার্থক্যটা কিসে দেখো তো? এইখানে চেইনটা ছিল তোমার নর্মাল, বাট এইখানে একটা কি হয়ে গেছে? একটা পার্শ্ব শিকল বের হয়ে গেছে না? তার মানে এখানে পার্থক্যটা কিসে দেখতে পাচ্ছি আমরা? তোমার চেইনে পার্থক্য দেখতেছি। তাহলে এটাকে আমরা পরস্পরে কি বলবো? চেইন সমাণু বলবো। তো অ্যালকেনে সবচেয়ে বেশি এই চেইন সমানতা দেখা যায়। অ্যালকেনে সবচেয়ে বেশি চেইন সমানতা দেখা যায়। এখন তোমরা দেখবা অনেক সময় যে আইসো একটা কথা আছে, বিভিন্ন যৌগের নামের শুরুতে আইসো যুক্ত করা হয়, নিও যুক্ত করা হয়, টার্ট যুক্ত করা হয়, তারপরে তোমার হচ্ছে গিয়ে এন যুক্ত করা হয়। কখন আমরা এন বলবো যৌগের শুরুতে, কখন আমরা টার্ট বলবো, কখন আইসো বলবো, কখন নিও বলবো, এটা কি কারো জানা আছে? এটা কি কারো জানা আছে? কখন আমরা এন ইউজ করব, কখন টার্ট ইউজ করব, কখন আইসো, কখন নিও, এটা কি তোমাদের জানা আছে? যদি জানা থাকে তাহলে বলো হ্যাঁ, আর না থাকলে বলো যে না। নাই। ওকে, তাহলে ফার্স্ট অফ অল আমরা একটু আইসো নিও টার্সিয়ারি এগুলো শিখে আসি। ফার্স্ট অফ অল আমরা আইসো নিও এবং টার্সিয়ারি শিখে আসি। তো দেখো, আমি কেবল এই যে এন বললাম, এন মানে হচ্ছে তোমার নর্মাল। এন মানে কি? নর্মাল। তো এটা তোমরা সবাই বুঝতে পারতেছো। যৌগ যদি কোনো যৌগের যদি শিকল না থাকে, তখন সেই যৌগের শুরুতে আমরা এন ইউজ করব। তখন সেই যৌগের শুরুতে কি ইউজ করব? আমরা এন ইউজ করব। এটুকু বুঝাতে পারছি? তাহলে কোনো যৌগের মানে যদি কোনো আমরা শিকল না দেখতে পাই, মানে পার্শ্ব শিকল যদি না দেখতে পাই, তখন সেটাকে আমরা কি বলবো? নর্মাল যৌগ। ক্লিয়ার এটুকু? আচ্ছা, এবার আইসো এবং নিওতে আসি। তো আমাদের কোশ্চেনটা হচ্ছে তোমার হোয়াট ইজ আইসো অ্যান্ড হোয়াট ইজ নিও। হোয়াট ইজ আইসো
আর হোয়াট ইজ নিও। তাহলে আইসো এবং নিওটা শেখার চেষ্টা করি। তাহলে আমরা তো সবাই মোটামুটি নাম্বারিং করতে পারি, তাই না? সবাই কিন্তু নাম্বারিং করতে পারি। নামকরণের সময় আমরা সবাই নাম্বারিংটা শিখছি। মনে রাখবা, কার্যকরী মূলকের বিপরীত পাশ থেকে নাম্বারিং করলে, কার্যকরী মূলকের বিপরীত পাশ থেকে নাম্বারিং করলে, খাতায় লেখেন সবাই, আর নইলে মাথায় ভালো করে সেভ করে রাখেন। কার্যকরী মূলকের বিপরীত পাশ থেকে নাম্বারিং করলে যদি 2 নং কার্বনে একটি CH3 মূলক থাকে, তখন সেটাকে আমরা বলবো আইসো যৌগ। কি? আইসো যৌগ। আর যদি 2টি CH3 মূলক থাকে, 2টি CH3 মূলক বা সোজা বাংলায় আর মূলক, অ্যালকাইল মূলক, ঠিক আছে? খালি যে CH3 থাকলে তা হবে তাই না, যদি অ্যালকাইল মূলক থাকে, যদি আর মূলক থাকে, তাহলে সেটাকে আমরা বলবো নিও যৌগ। তখন সেটাকে আমরা বলবো কি? নিও যৌগ। এটুকু ক্লিয়ার? যে কার্যকরী মূলকের বিপরীত পাশে নাম্বারিং করলে যদি 2 নম্বর কার্বনে একটা CH3 মূলক পাই, তখন সেটাকে আমরা বলবো আইসো যৌগ। তাহলে আমি একটা উদাহরণ দিচ্ছি, দেখো। CH3 CH, এখানে আছে CH3 CH2 OH। এখন খেয়াল করেন স্যার, আপনারা একটু খেয়াল করেন, এটা হচ্ছে কার্যকরী মূলক OH, তাই না? কার্যকরী মূলক হচ্ছে OH। কার্যকরী মূলকের বিপরীত পাশ কোনটা? এই যে এইটা না? কার্যকরী মূলকের বিপরীত পাশ কোনটা? এইটা। এখন এই বিপরীত পাশ থেকে আমরা নাম্বারিং করব। তাহলে এইটাকে 1, এই 2, এই 3। এবার দেখেন তো 2 নাম্বার কার্বন কোনটা? এইটা না 2 নাম্বার কার্বন? এই 2 নাম্বার কার্বনে কয়টা CH3 আছে দেখেন তো? একটা CH3 আছে। তাহলে 2 নাম্বার কার্বনে যদি একটা CH3 মূলক থাকে, তখন সেটাকে কি বলবো আমরা? আইসো মূলক বলবো। আপনি ভালো করে খেয়াল করো যে কার্যকরী মূলকের বিপরীত পাশ থেকে নাম্বারিং করতে হবে। নাম্বারিংটা কোন পাশ থেকে করতে হবে? বিপরীত পাশ থেকে। কার্যকরী মূলক আছে যে পাশে, সে পাশ থেকে যদি আমি নাম্বারিং করি তাহলে কিন্তু হবে না। নাম্বারিংটা কোন পাশ থেকে করতে হবে? বিপরীত পাশ থেকে নাম্বারিংটা করতে হবে। কথা কি বুঝাতে পারছি? তাহলে এই যে যৌগটা আছে, এই যৌগটাকে এখন আমরা আইসো যৌগ বলবো। এই যৌগটাকে আমরা কি যৌগ বলবো? আইসো যৌগ বলবো। তাহলে এই যৌগের নামের শুরুতে আমি নিয়ে আসলাম আইসো। কেন আইসো নিয়ে আসলাম সেটা তোমরা বুঝতেই পারতেছো। এবার খেয়াল করো যে আমাদের এই যৌগে টোটাল কার্বন আছে কয়টা? দেখি তো টোটাল কার্বন কয়টা আছে? 1 2 3 4। টোটাল কার্বন আছে কয়টা? 4টা। তাহলে এই যৌগে টোটাল 4টা কার্বন থাকলে 4টা কার্বনের জন্য আমরা বলবো বিউট। এখন এটা কি আছে? OH মূলক আছে না? তাহলে বিউটানল। তাহলে আইসো বিউটানল। তাহলে এই যৌগের নাম হচ্ছে আইসো বিউটানল। তাহলে যখন তোমার এরকম আইসো, নিও, টারশিয়ারি যুক্ত করবা, তখন সেই যৌগের নামের শুরুতে আইসো অথবা নিও নিয়ে আসবা। এরপরে তোমার হচ্ছে টোটাল কার্বন সংখ্যা, হাইফেন দিবা। হাইফেন দিয়ে টোটাল কার্বন সংখ্যা প্লাস কার্যকরী মূলকের সাফিক্স। কার্যকরী মূলকের সাফিক্স, এটা হচ্ছে নামকরণের নিয়ম। ঠিক আছে? যখন তোমার আইসো, নিও, টারশিয়ারি থাকবে, তখন নামকরণের নিয়ম হচ্ছে এরকম যে নামের শুরুতে আইসো অথবা নিও যুক্ত করবা, এরপরে টোটাল কার্বন সংখ্যা লিখবা, তারপরে কার্যকরী মূলকের সাফিক্স। কার্যকরী মূলকের সাফিক্স বলতে বোঝাচ্ছি যদি অ্যালকেন হয় তাহলে এন, যদি অ্যালকিন হয় তাহলে ইন, অ্যালকাইন হলে আইন, অ্যালকোহল হলে নল অথবা নল, অ্যালডিহাইড হলে নেল, কিটোন হলে ওন, কার্বক্সিলিক অ্যাসিড হলে ওইক অ্যাসিড বা নোইক অ্যাসিড। আশা করি বুঝতেই পারতেছো তোমরা সাফিক্স বলতে আমি কি বোঝাচ্ছি। আচ্ছা, ইশরাত রাত্রি তো খুব ভালো একটা কোশ্চেন করছো ভাই, একটা শিকল তো ধরতে হবে। ফার্স্ট অফ অল আমি বলে দিচ্ছি, দেখো এইটা কোনো ইউপ্যাক নিয়ম না। আইসো, নিও, টারশিয়ারি তুমি যদি নামের শুরুতে লাগাও তাহলে সেটা ইউপ্যাক নাম হবে না। সো শিকল, এটাকে মানে তোমাকে কোনো কনফার্ম করতে হবে না যে শিকল কোনটা হচ্ছে, এটা তোমার কনফার্ম করতে হবে না। তুমি ফার্স্ট অফ অল কী করবা? কার্যকরী মূলকটা দেখবা। কার্যকরী মূলকের বিপরীত পাশ, কার্যকরী মূলকের বিপরীত পাশটা দেখবা। কার্যকরী মূলকের বিপরীত পাশটা দেখবা। বিপরীত পাশটা দেখার পরে দেখবা যে তার 2 নাম্বার কার্বনে তুমি একটা CH3 মূলক পাচ্ছ কিনা। যদি একটা CH3 মূলক পাও তাহলে সেটা আইসো যৌগ। এখানে কোনো তোমার হচ্ছে গিয়ে ফিক্সড কার্বন শিকল ধরতে হবে না। বুঝাইতে পারছি? এবার নিও, নিওতে কি বলছে দেখো তো,
যদি দুইটা CH3 মূলক থাকে তখন সেটাকে আমরা কি বলবো, নিও বলবো, তাই না? যদি কার্যকরী মূলকের বিপরীত পাশের 2 নাম্বার কার্বনে দুইটা CH3 মূলক থাকে, 2 নাম্বার কার্বন দুইটা CH3 মূলক, তখন সেটাকে আমরা কি বলবো, নিও বলবো। এখন আমি জানি তোমরা পরীক্ষার হলে গিয়ে ভুলে যাবো যে ভাই আইসো কোনটা বলছিল, নিও কোনটা বলছিল। তো খেয়াল করো, এই যে আইসো লিখছো, এই আইটা দেখতে কিসের মতো, 1 এর মতো না? এই আইটা দেখতে কিসের মতো, 1 এর মতো। এই জন্য মাথায় রাখবা যে একটা CH3 মূলক থাকলে সেটা আইসো, একটা CH3 মূলক থাকলে সেটা আইসো। তাহলে নিওতে কয়টা হবে, 2টা হবে। ক্লিয়ার? আমরা এখন একটা উদাহরণ দেখি, নিওর একটা উদাহরণ দেখি। এটা নিও যৌগের উদাহরণ দেখি, খেয়াল করেন। CH3C CH3 CH2 CH2OH। খেয়াল করো, এই যে যৌগটা আছে, এই একটা যৌগ, তাই না? এবার এইখানে কি আছে, OH মূলক, মানে এটাই হচ্ছে আমাদের কার্যকরী মূলক OH। এখানে OH এর পরিবর্তে CHO থাকতে পারে, COOH থাকতে পারে, তারপরে তোমার হচ্ছে যে কোনো একটা হ্যালোজেন মূলক থাকতে পারে। আর হ্যালোজেন মূলক থাকলে সেটাকে আমরা কি বলি, অ্যালকাইল হ্যালাইড বলি, তাই না? তো এখানে কার্যকরী মূলক হিসাবে যে কেউ থাকতে পারে। আচ্ছা, তারপরে দেখো এই যে OH এর বিপরীত পাশে কে, এটা না? তাহলে এই বিপরীত পাশ থেকে এবার আমরা নাম্বারিং করব। তাহলে 1 2 3 4, বিপরীত পাশ থেকে যখন নাম্বারিং করলাম আমরা স্পষ্ট দেখতে পেলাম যে তোমার এই 2 নাম্বার কার্বনে দুইটা CH3 মূলক আছে। আর আমরা কি জানি, কার্যকরী মূলকের বিপরীত পাশ থেকে নাম্বারিং করে যদি 2 নাম্বার কার্বনে দুইটা CH3 মূলক পাই তখন সেটাকে আমরা কি বলবো, নিও বলবো, রাইট? তাহলে এটা একটা নিও যৌগ, আমাদের কোনো কনফিউশন নাই। ওকে, তাহলে এটা নামের শুরুতে আমরা নিও লাগাইলাম, নিও লাগাইটা হাইফেন দিলাম, হাইফেন দেওয়ার পর বলছে কি টোটাল কার্বন সংখ্যা, কি বলছে, টোটাল কার্বন সংখ্যা। তাহলে টোটাল কার্বন আছে কয়টা দেখি তো, 1 2 3 4 5 6, 6টা কার্বন থাকলে আমরা কি বলি, হেক্সা। 6টা কার্বন থাকলে কি বলি, হেক্সা। তাহলে এই হেক্সার সঙ্গে আমরা কি লাগাবো, লাগাবো বলতে যুক্ত করব, ঠিক আছে? হেক্সা। OH থাকলে কি বলি, নল বলি না? তাহলে হেক্সা নল। তাহলে এটার নাম কি, নিও হেক্সা নল, নিও হেক্সা নল। বুঝাইতে পারছি, বুঝাইতে পারছি? উফ, এরকম সুনাম করলে তো মাঝে মধ্যে ভালো লাগে। এরকম সুনাম তো আমার বউও করে না আমারে, এই জন্যই তো মনে করছে আমার আরও লাগবে, কারণ সুনামের জন্য হলেও একটা বউ চাই। আর আমার সিট কিন্তু 3টা ফাঁকা আছে এখনো, 4 বিয়ে করা সুন্নত। ওকে, আমরা কি বুঝতে পারছি? আই হোপ আমরা বুঝতে পারছি, তাই না? এবার আমরা টারশিয়ারিতে শিখে আসি, একটু টারশিয়ারি শিখে আসি। হ্যাঁ, টারশিয়ারি আর নিও, এই দুটো নিয়ে আমাদের মাঝখানে একটু কনফিউশন সৃষ্টি হয়। টারশিয়ারি আর নিও নিয়ে একটু আমাদের কনফিউশন সৃষ্টি হয়। তো টারশিয়ারি, আমরা কিন্তু টারশিয়ারি মানেটা জানি, তাই না? টারশিয়ারি মানে কি, ওই যে আমরা পড়ছি না, প্রাইমারি খাদক, সেকেন্ডারি খাদক, টারশিয়ারি খাদক। তো টারশিয়ারি মানে কি, সর্বোচ্চ স্তরের খাদক বা তৃতীয় স্তরের খাদক। তো টারশিয়ারি জিনিসটা কেমিস্ট্রির ক্ষেত্রেও কিছুটা এরকম, টারশিয়ারি কথাটা কেমিস্ট্রির ক্ষেত্রেও কিছুটা এরকম। যেমন দেখো, সোজা কথায় টারশিয়ারি কি, হোয়াট ইজ টারশিয়ারি, হোয়াট ইজ টারশিয়ারি। খেয়াল করো, কার্যকরী মূলকের পাশের কার্বনে, পাশের কার্বনে, কার্যকরী মূলকের পাশের কার্বনে 3টি, ওই যে বললাম না টারশিয়ারি মানে হচ্ছে তৃতীয় স্তরের খাদক, এই জন্য মাথায় রাখবা 3টি। আর দ্বারা কি বোঝাচ্ছি, অ্যালকাইল, তাই না? আর দ্বারা কি বোঝাচ্ছি, অ্যালকাইল। 3টি অ্যালকাইল মূলক থাকলে, 3টি অ্যালকাইল মূলক থাকলে সেটি নিও, সেটি কি হবে, সরি নিও না, সেটি হবে টারশিয়ারি, সেটি কি হবে, টারশিয়ারি হবে। ওকে, তো কার্যকরী মূলকের পাশের কার্বনে 3টি অ্যালকাইল মূলক থাকলে সেটি কি হবে, টারশিয়ারি। আচ্ছা, তো এবার খেয়াল করো, আমরা একটা উদাহরণ নিয়ে চলে যাই। কার্বন, এখানে মনে করো কার্যকরী মূলক হিসেবে OH আছে, এখানে আছে মনে করো CH3, এখানে আছে মনে করো CH3, এইখানে আছে মনে করো যে CH3CH2, CH3CH2। তো খেয়াল করো, এই যে কার্যকরী মূলক OH, এই যে কার্যকরী মূলক OH, এই OH এর পাশের কার্বন কি, এইটা না? OH এর পাশের কার্বন এটা। তো এই পাশের কার্বনে দেখো, এই একটা অ্যালকাইল মূলক, এই একটা অ্যালকাইল মূলক, আর এই একটা অ্যালকাইল মূলক। তাহলে টোটাল কয়টা অ্যালকাইল মূলক পাইলাম আমরা, 3টা অ্যালকাইল মূলক পাইলাম, তাই না? তাহলে এটাকে আমরা কয় ডিগ্রি বলবো, 3 ডিগ্রি কার্বন বলবো, বা আমরা সংক্ষেপে বলবো টারশিয়ারি।
টারশিয়ারি কার্বন। তাহলে এই যৌগটাও একটা টারশিয়ারি যৌগ। তাহলে এবার এটার নাম কি হবে দেখো তো, এটা নামের শুরুতে আসবে টার্ট, নামের শুরুতে কি আসবে টার্ট। এবার টোটাল কার্বন আছে কয়টা, আমি নামকরণের সিস্টেম একটু আগে লিখে দিয়েছিলাম যে তোমার যদি নিও আইসো টারশিয়ারি এরকম করো, তারপরে টোটাল কার্বন সংখ্যা, তারপরে কি লিখতে হয় টোটাল কার্বন সংখ্যা, এবং তারপরে কি লিখতে হয় সাফিক্স লিখতে হয়, রাইট। আচ্ছা তাহলে দিলাম আমি টারশিয়ারি। তাহলে এবার আমরা কয়টা কার্বন আছে দেখি তো, 1 2 3 4 5টা কার্বন আছে, তাই না। 5টা কার্বন থাকলে আমরা কি বলি, পেন্ট বলি। তাহলে এবার ওইচ আছে, তাহলে লাস্টে কি আসবে, পেন্টানল। তাহলে এটার নাম হচ্ছে তোমার টারশিয়ারি পেন্টানল। বুঝতে পারছো? ইয়েস, আমি টারশিয়ারি না, ঠিক আছে। টারশিয়ারি যারা হয় তারা 3টা দখল করতে পারে বা 3টা রাখতে পারে, হ্যাঁ। আমি তার চেয়েও একটু বেশি, এবং তার চেয়ে একটু বেশি মানে কি 4টা রাখবো, তাই না। তাহলে দেখো এই কার্বন 3টা বউ রাখতে পারতেছে, এই জন্য এই কার্বনকে বলবো আমরা টারশিয়ারি। বাট যারা 4টা বউ রাখে তাদেরকে আমরা কি বলবো, কোয়াটারনারি। তো মাহিন ভাই হচ্ছে কোয়াটারনারি, আর নামে কোয়াটারনারিতে দেখো লাস্টে কি আছে, নারী কথাটা আছে না। তা আমি তো নারী চাবো না, তো চাবো কি, বাড়ি গাড়ি। কোয়াটারনারি। তাহলে কোয়াটারনারি মানে কি, কোয়াটারনারি মানে হচ্ছে 4 ডিগ্রি। কোয়াটারনারি মানে হচ্ছে কি 4 ডিগ্রি। তাহলে দেখো তো জিনিসটা কেমন, এই কোয়াটারনারি মানে জিনিসটা কেমন দেখো তো। ধরো একটা কার্বন লিখলাম, এখানে একটা CH3 মূলক আছে, এখানে আছে মনে করো CH2 CH3, এখানে আছে CH3, এখানে আছে মনে করো CH3। তাহলে এই যে কার্বনটা আছে, এই কার্বনে কয়টা অ্যালকাইল মূলক আছে দেখো তো, 1 2 3 4, 1 2 3 4, এটা হচ্ছে প্রথম বউ, এগুলো হচ্ছে বাদবাকি ছোট বউ, হ্যাঁ। তাহলে এই যে 4টা বউ আছে এই কার্বনের, এই জন্য এই কার্বনটাকে আমরা বলবো কোয়াটারনারি কার্বন, ঠিক আছে। অর্থাৎ যে 4টা অ্যালকাইল মূলক দখল করে। কথা বুঝতে পারছো? তো তোমরা আমাকে কেউ টারশিয়ারি বললো না, এতে আমি কষ্ট পাবো, মনে কষ্ট লাগবে, এটা বোঝা উচিত তোমাদের। এবার আমি বলছিলাম কি ভাই, টারশিয়ারি এবং হচ্ছে তোমার নিও নিয়ে একটু আমাদের তো ঝামেলা হয়। টারশিয়ারি এবং নিও নিয়ে আমাদের মাঝখানে একটু ঝামেলা হয়। তো খেয়াল করো, এই আমাদের কিন্তু নামকরণও কিন্তু পড়া হয়ে যাচ্ছে, ঠিক আছে। মানে এই যে এই যৌগগুলোর যে আমরা কিন্তু নামকরণ 3 প্রকার জানি, তাই না। যে একটা হচ্ছে তোমার সাধারণ নামকরণ পদ্ধতি, একটা হচ্ছে উদ্ভূত বা জাত নামকরণ পদ্ধতি, আর একটা হচ্ছে তোমার ইউপ্যাক নামকরণ পদ্ধতি। তো আমরা বাচ্চারা কি করছি, ইউপ্যাক নামকরণ পদ্ধতি পড়ছি, আমরা কিন্তু উদ্ভূত বা জাত নামকরণ পদ্ধতি পড়ি নাই, আমরা কিন্তু সাধারণ নামকরণ পদ্ধতিও পড়ি নাই। তো এই যে টারশিয়ারি, নিও, এগুলো কিন্তু সাধারণ নামকরণ পদ্ধতির একটা সিস্টেম, বাঁধন কারেন্ট আছে কি নাই এটা তো তুমি টের পাবা, মানে তুমি টের পাবা না, সরি, যারা বিয়ে হবে মানে যারা আমার রানী হবে তারাই টের পাবে, হ্যাঁ। বুঝতে পারছো? তোমার এই কারেন্ট দেখায় আমার লাভ আছে, তুমি তো ছেলে মানুষ, তা তোমার আমি কারেন্ট কেন দেখাবো, ওয়াই? আমার একটা ব্যাপার আছে না, আমার একটা আছে না। আচ্ছা, তো আমরা এখন একটু দেখবো টারশিয়ারি এবং নিওর ভিতর পার্থক্য, টারশিয়ারি ভার্সাস নিও। আমরা অনেক সময় টারশিয়ারি এবং নিওকে এক করে ফেলি। কখন করে ফেলি দেখো, ধরো আমি একটা যৌগ লিখলাম CH3 CH3OH, আবার আরেকটা যৌগ লিখলাম মনে করো CH3 CH2OH, দুইটা যৌগ আছে, রাইট। এখন এই যে দুইটা যৌগ আছে, এখন কোনটা টারশিয়ারি আর কোনটা নিও, এটা হচ্ছে 1 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর। তোমরা একটু বলো ভাই, কোনটা টারশিয়ারি আর কোনটা নিও? দুইটা যৌগ আছে, একটা হচ্ছে তোমার টারশিয়ারি, একটা নিও। একটু বলো তো কোনটা? বানান ভুল গেছে, বানান ভুলে কোনো সমস্যা নাই, আসল হচ্ছে পাওয়ার, ঠিক আছে। পাওয়ার থাকলেই হচ্ছে, বানান ভুল না হলে তো সমস্যা নাই, বানান ভুল হলে। তখনই আব্বা চলে আসে না, ইস রে কি লজ্জা। ওকে, আচ্ছা, এবার দেখো 1 নাম্বারকে অনেকেই বলতেছো টারশিয়ারি, তাই না। 1 নাম্বারেই অনেকে বলতেছো টারশিয়ারি। ও 2 নাম্বারকে বলছো টারশিয়ারি, এই 2 নাম্বারে টারশিয়ারি বলছে কে?
তাসনিম সালাম তাহা, তোরে পিটাইয়া একদম সোজা বানাইয়া ফেলাবো। 2 নাম্বারটা কি টারশিয়ারি হয়? হয় না। এই যে আমি জানতাম যে এই যে ভুলটা করবা, এই যে 1 নাম্বারকে অনেকেই নিয়ে বলছো, এই যে খেয়াল করো 1 নাম্বারকে অনেকেই নিয়ে বলছো, এই যে জাকিয়া সুলতানা, তোমারও পিটাইয়া একদম সোজা বানাইয়া ফেলাবো। রোকেয়া তাসনিম 2 নাম্বারকে টারশিয়ারি বলছে। আমার কাছে আমার যদি অফলাইন ব্যাচে পড়তো না, তাহলে এতক্ষণে মনে করো মায়ের খেয়ে সোজা হয়ে যাইতো এতক্ষণে। হ্যাঁ, ওকে। তো খেয়াল করো এই 1 নাম্বারটা হচ্ছে আমাদের টারশিয়ারি, 1 নাম্বারটা হচ্ছে টারশিয়ারি, 2 নাম্বারটা হচ্ছে নিও। তো পার্থক্যটা কিভাবে করব আমরা বোঝার চেষ্টা করি। নিও মানে কি ছিল? নিও মানে ছিল যে কার্যকরীমূলক যেখানে থাকবে তার বিপরীত পাশ থেকে নাম্বারিং করার সময় যদি 2 নাম্বার কার্বনে আমরা 2টা CH3 মূলক পাই, 2 নাম্বার কার্বনে যদি 2টা CH3 মূলক পাই, তখন সেটাকে আমরা কি বলবো? নিও বলবো। তাহলে দেখো কার্যকরীমূলক এই, তার বিপরীত পাশটা হচ্ছে এই। এখন এই পাশ থেকে আমরা নাম্বারিং যদি করি, এটা হচ্ছে 1, এটা 2, এটা 3। এখন দেখো তো 2 নাম্বার কার্বনে কয়টা CH3 মূলক আছে? 2টা CH3 মূলক আছে। যেহেতু 2 নাম্বার কার্বনে 2টা CH3 মূলক আছে, সেহেতু এটাকে আমরা কি বলবো? নিও যৌগ বলবো। এবার খেয়াল করো টারশিয়ারির কথাটা কি বলছিলাম। টারশিয়ারিতে বলছিলাম যে কার্যকরী মূলকের পাশের কার্বনে যদি 3টা অ্যালকাইল মূলক থাকে, কার্যকরী মূলক এই, তার পাশের কার্বন এই পাশের কার্বনে দেখো তো 3টা CH3 মূলক আছে না? আছে। তাহলে এটা কি হবে? টারশিয়ারি হবে। পার্থক্য বুঝতে পারছো? এই শোনো, মানে ওই যে এই যে মেহজাবিন ফায়জা 4 বউ রাখবেন, আপু রাগ হবে না যদি জাতি জানতে চায়। এই শোনো, আপু রাগ করবে না, তোমার আপু খুব সাপোর্টিভ এবং সে বলছে যে দেখো আমি তো আসলে তোমার মানে একারে সামলাইতে পারি না, তুমি এক কাজ করো, তুমি আরো 3টা মানে বিয়ে করো। হ্যাঁ, সমস্যা নাই, তোমার আপু খুব সাপোর্ট দেয় আমারে। প্লিগ, আর একবার বলবো প্লিগ, তাই তো? দেখো নিওটার মানেটা কি ছিল? নিও মানে ছিল এরকম যে কার্যকরী মূলকের বিপরীত পাশের মানে বিপরীত পাশ থেকে যদি আমরা নাম্বারিং করি, নাম্বারিং করার সময় যদি আমরা 2 নাম্বার কার্বনে 2টা CH3 মূলক পাই, তখন সেটাকে আমরা বলবো নিও। খেয়াল করো কার্যকরী মূলক এই, তার বিপরীত পাশটা হচ্ছে এই। এবার এই পাশ থেকে নাম্বারিং করতে গিয়ে আমরা 2 নাম্বার কার্বনে 2টা CH3 পাচ্ছি। কটা CH3 পাচ্ছি? 2টা CH3 পাচ্ছি। তাহলে এটাকে আমরা কি বলবো? নিশ্চয়ই নিও বলবো। আর টারশিয়ারি কথাটা কি ছিল? যে কার্যকরী মূলকের পাশের কার্বনে 3টা CH3 থাকা লাগবে, মানে 3টা অ্যালকাইল মূলক থাকা লাগবে। কয়টা অ্যালকাইল মূলক? 3টা অ্যালকাইল মূলক থাকা লাগবে। বুঝতে পারছি এইটুকু? এই ওই যে বুঝো নাই কি এই ব্যাপারটা? এটা বুঝো নাই কি জানো? আচ্ছা, ক্লিয়ার? আচ্ছা, তো এই হচ্ছে আমাদের টারশিয়ারি, আমরা নিও যৌগগুলো শিখে ফেললাম। এবার আমরা চলে যাই অবস্থান সমানতায়। হ্যাঁ, অবস্থান সমানতায় চলে যাই। আচ্ছা, অবস্থান সমানতা। তো এই যে অবস্থান সমানতা আর হচ্ছে তোমার মেটামারিজম, এটার ভিতরে একটা ডিফারেন্স আছে, কিন্তু আমরা এই ডিফারেন্সটা না অনেকেই বুঝি না। অবস্থান সমানতা আর মেটামারিজমের ভিতরে একটা ডিফারেন্স আছে, এই ডিফারেন্সটা আমরা অনেকেই বুঝি না বা বোঝার চেষ্টাও করি না। ঠিক আছে, দেখো তো আমরা অবস্থান সমানতা বলতে কি বুঝি? সোজা কথায় কার্যকরীমূলক তার অবস্থান পরিবর্তন করবে। কি করবে? কার্যকরীমূলক অবস্থান পরিবর্তন করে, মানে কার্যকরী মূলকের অবস্থান যদি পরিবর্তন হয় তখন সেটাকে আমরা বলি অবস্থান সমানতা। মানে জিনিসটা হচ্ছে এরকম যে তোমার আণবিক সংকেত একই থাকবে, বাট যে কার্যকরী মূলক থাকবে সেই কার্যকরী মূলকের অবস্থানে পরিবর্তন হলে সেটাকে আমরা বলবো অবস্থান সমানতা। তাহলে দেখো তো আমরা একটু উদাহরণ দেখে আসি। CH3 CH2 CH2 CH2OH। হ্যাঁ, এখন এই যৌগটার নাম কি? এটার নাম হচ্ছে বিউটানল। এখন দেখো তো এই যে ওএইচটা কয় নাম্বার কার্বনে আছে? নিশ্চয়ই এটা 1 নাম্বার কার্বনে আছে, তাই না? কারণ আমরা নাম্বারিং করি কোন পাশ থেকে? আমরা নাম্বারিং করি যে পাশে তোমার কার্যকরী মূলক থাকে সেই কার্যকরী মূলকের পাশ থেকে আমরা নাম্বারিং করি। এম আই রাইট? ওকে, তো এটার নাম হচ্ছে বিউটানল 1।
1। এবার খেয়াল করো CH3 CH2 CH2 CH3, এইখানে আমরা দিলাম OH, সরি এখানে একটা হাইড্রোজেন কমবে। তো খেয়াল করো এবার আমরা এখান থেকে নাম্বারিং করলাম 1 2 3 4। তাহলে দেখো তো এই OH-টা এবার কয় নাম্বার কার্বনে আছে? 2 নাম্বার কার্বনে আছে। তাহলে এবার এটাকে আমরা কি বলবো? বিউটানল 2 বলবো। উপরের যৌগ নিচের যৌগ উভয়ের, উপরের যৌগ নিচের যৌগ উভয়ের আণবিক সংকেত একই, উভয়ের আণবিক সংকেত একই, কিন্তু দেখো তোমার এই যে OH-টা আছে মানে কার্যকরী মূলক তার কি করছে? অবস্থান পরিবর্তন করছে। কার্যকরী মূলক যেহেতু অবস্থান পরিবর্তন করছে সেহেতু এটাকে আমরা বলবো অবস্থান সমানতা, সেহেতু আমরা এটাকে কি বলবো? অবস্থান সমানতা বলবো। এবার আমি একটা উদাহরণে যাই, আরেকটা উদাহরণে যাই, সবাই মনোযোগ দিয়ে খেয়াল করো, সবাই মনোযোগ দিয়ে খেয়াল করো। হ্যাঁ, দেখো CH3 CH2 CO CH2 CH3, ভালো করে খেয়াল করেন। হ্যাঁ, তো এটা হচ্ছে একটা কিটোন, কারণ এখানে কি মূলক আছে? কিটোন মূলক আছে না? তাহলে আমরা একটু নাম্বারিং করি 1 2 3 4 5, আমরা যে পাশ থেকেই নাম্বারিং করি না কেন কিটোনটা 3 নাম্বার কার্বনে আসতেছে। তাহলে এটার নামটা কি হবে বা এটার নামটা কি হওয়া উচিত? যেহেতু এটা 5টা কার্বন আছে সেজন্য আমাদের নামের শুরুতে কি আসবে? পেন্ট। আর কিটোনের নামের শুরুতে কি যুক্ত হয়? ওন। তাহলে পেন্টানন কয় নাম্বার কার্বন? 3 নাম্বার কার্বন। তাহলে এটা হচ্ছে পেন্টানন 3, এটা হচ্ছে কি? পেন্টানন 3। ওকে, ঠিক সেম ভাবে দেখো আমরা যদি এইভাবে লিখি যে CH3 CO CH2 CH2 CH3, এখানেও দেখো কয়টা কার্বন আছে? 1 2 3 4 5, 5টা কার্বন আছে। এখন এখানে 2 নাম্বার কার্বনে কিটোন মূলক আছে, তাহলে এটার নাম হচ্ছে পেন্টানন 2। এটার নামটা কি বললাম? পেন্টানন 2। ওকে, আচ্ছা, সিও কিটোন মূলক হচ্ছে সিও। সবাই খেয়াল করো, কিটোন মূলকটা হচ্ছে সিও, আর খালি ও দ্বারা বোঝায় ইথার মূলক, খালি ও দ্বারা বোঝায় ইথার মূলক। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, কিটোন মূলকের 2টা হাত, এই জন্য এটাকে আমরা বলি দ্বিযোজী মূলক। কিটোন মূলকের কয়টা হাত ফাঁকা আছে? 2টা হাত ফাঁকা আছে, এই জন্য এটাকে আমরা বলি দ্বিযোজী মূলক। এখন একটা জিনিস চিন্তা করো তো, এই কিটোন মূলক কি অবস্থান চেঞ্জ করছে না? কিটোন মূলক কি করছে? অবস্থান চেঞ্জ করছে। যেহেতু এটা অবস্থান চেঞ্জ করছে তাহলে এটাকে আমরা কি অবস্থান সমানতা বলতে পারি, কিন্তু এটাকে আমরা অবস্থান সমানতা বলতে পারবো না, এটা আমাদের পাপ হবে। তাহলে কিটোন অবস্থান চেঞ্জ করা সত্ত্বেও এটাকে আমরা অবস্থান সমানতা বলতে পারতাম না, কারণ এটাকে বলতে হবে মেটামারিজম। এটাকে কি বলতে হবে? মেটামারিজম বলতে হবে। কেন মেটামারিজম বলতে হবে? দেখো, মেটামারিজম বলতে হবে কেন? যদি কার্যকরী মূলকের উভয় পাশে কার্বন সংখ্যার অসমতা দেখা যায় তখন আমরা কি বলি? মেটামারিজম বলি। আমি আবারও বলতেছি, যদি কার্যকরী মূলকের উভয় পাশে কার্বন সংখ্যার অসমতা দেখা যায়, কার্যকরী মূলকের উভয় পাশে কার্বন সংখ্যার অসমতা দেখা যায় তখন সেটাকে আমরা বলবো কি? মেটামারিজম বলবো। কার্যকরী মূলক এই একটা পাশ, এই একটা পাশ, তাহলে এই পাশে আছে 2টা কার্বন, এই পাশে আছে 2টা কার্বন। ঠিক সেম ভাবে দেখো এই যৌগের আরেকটা যৌগ হচ্ছে এরকম যে কিটোন এখানে আছে, এই পাশে আছে একটা কার্বন, এই পাশে আছে 3টা কার্বন, তাহলে কি অসমতা দেখা গেছে না? অসমতা দেখা গেছে। তার মানে এরা পরস্পরের কি? মেটামার। এরা পরস্পরের মেটামার, এবং এই ধর্মটাকে আমরা বলবো মেটামারিজম ধর্ম। কথা বুঝতে পারছি? কথা বুঝতে পারছি? তাহলে মেটামারিজম, তাহলে এটা কিসের উদাহরণ? মেটামারিজমের উদাহরণ। এখন তোমরা অনেকেই কোশ্চেন করবা, ভাই তাহলে কখন বুঝবো যে অবস্থান সমানতা আর মেটামারিজম আলাদা, বা কোন কোন যৌগের ক্ষেত্রে অবস্থান সমানতা এবং মেটামারিজম আলাদা? তো এই জিনিসটা এখন একটু শিখাবো। খেয়াল করো যে কার্যকরী মূলক, এই অবস্থান সমানতা এবং মেটামারিজম বেসিক্যালি ডিপেন্ড করে কার্যকরী মূলকের উপর। কার উপর ডিপেন্ড করে? কার্যকরী মূলকের উপর। এখন কার্যকরী মূলক যদি একযোজী হয়, একযোজী মানে বোঝো, কার্যকরী মূলক যদি একযোজী হয়, একযোজী যেমন ধরো OH, OH এর ফাঁকা হাত কয়টা? OH এর ফাঁকা হাত একটা, তাহলে এটা হচ্ছে আমাদের একযোজী কার্যকরী মূলক। তাহলে কার্যকরী মূলক যদি একযোজী হয় তখন সে দেখাবে অবস্থান সমানতা। আর কার্যকরী মূলক যদি দ্বিযোজী হয়, কয়যোজী? দ্বিযোজী হয়, তখন সে দেখাবে তোমার মেটামারিজম। মেটামারিজম সিম্পল। দ্বিযোজী হলে কি দেখাবে? মেটামারিজম দেখাবে। বুঝতে পেরেছো নাকি পারো নাই? এই রাত্রি আমি কিন্তু তোমার পক্ষে আছি, হ্যাঁ, বাট আজকে তো বিশ্বকাপের কোনো কথা হয় না, তোমরা খালি বিশ্বকাপ টেনে আনো কেন? আমি বুঝলাম না।
আচ্ছা, এইটুকু কি বুঝতে পারছো? এইটুকু কি বুঝতে পারছো তোমরা? তাহলে কার্যকরীমূলক যদি একযোজি হয় তাহলে সেটা হবে অবস্থান সমানতা, আর দ্বিযোজি হলে হবে মেটামারিজম। এখন তোমাদের অনেকেরই কোশ্চেন, ভাই দ্বিযোজি মূলকগুলো কি কি একটু বলে দিলে খুব ভালো হতো। তাহলে আমি একটু দ্বিযোজি মূলকগুলো বলে দিই। দেখো, কিটোন মূলকটা হচ্ছে দ্বিযোজি মূলক, কারণ কিটোনের ফাঁকা হাত কয়টা আছে? দুইটা ফাঁকা হাত আছে। কিভাবে বুঝলাম? কারণ কার্বনের সঙ্গে অক্সিজেন ডাবল বন্ধন দ্বারা যুক্ত থাকে। আচ্ছা, তারপরে খেয়াল করো, ইথারের কার্যকরী মূলক হচ্ছে অক্সিজেন। এখন অক্সিজেনের ফাঁকা হাত কয়টা? দুইটা। তাহলে ইথার কি দেখায়? মেটামারিজম দেখায়। তারপরে তোমার সেকেন্ডারি অ্যামিন, অ্যামিনের কার্যকরী মূলক কি? NH2। অ্যামিনের কার্যকরী মূলক কি? NH2। বাট সেকেন্ডারি অ্যামিনের ক্ষেত্রে অ্যামিনের ফাঁকা মানে নাইট্রোজেনের ফাঁকা হাত কয়টা থাকে? দুইটা ফাঁকা হাত থাকে। নাইট্রোজেনের ফাঁকা হাত কয়টা থাকে? দুইটা ফাঁকা হাত থাকে। তার মানে এটাও কি দেখাবে? মেটামারিজম দেখাবে। তাহলে মনে রাখবা, কিটোন, ইথার এবং সেকেন্ডারি অ্যামিন এরা কি দেখায়? মেটামারিজম দেখায়। এছাড়া যত একযোজি মূলক আছে, যেমন তোমার হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডের ফাঁকা হাত একটা, তারপরে অ্যালডিহাইড, এরা কি দেখাবে? অবস্থান সমানতা দেখাবে। তাহলে অবস্থান সমানতা এবং এই যে মেটামারিজমের ভিতর যে মেইন পার্থক্য, আমরা কি এটা বুঝতে পারছি নাকি পারি না? একটু বলো তো। হ্যাঁ, সেকেন্ডারি অ্যামিন মানে হচ্ছে 2 ডিগ্রি অ্যামিন, কারণ সেকেন্ডারি মানে তো 2 নাকি? যাক, আলহামদুলিল্লাহ, যারা ক্লাসটা মনোযোগ দিয়ে করতেছো তাহলে তারা বুঝছো। ওকে, এবার হচ্ছে আমাদের কার্যকরীমূলক সমানতা, এবং এই কার্যকরীমূলক সমানতা দেখার সময় আমরা বেশ কিছু ইউনিক জিনিস শিখবো। ঠিক আছে, বেশ কিছু ইউনিক জিনিস শিখবো। এটা হয়তো অনেকে জানো, অনেকে জানো না, তবে জানার কথা সবারই। তারপরও দেখি কে জানো আর কে জানো না। তো কার্যকরীমূলক সমানতা জিনিসটা কি? কার্যকরীমূলকটা চেঞ্জ হয়ে যাবে। কি হয়ে যাবে? কার্যকরীমূলকটা সোজা কথা চেঞ্জ হয়ে যাবে। ফর এক্সাম্পল মনে করো আমাদের কাছে আছে CH3CH2OH। এটার নামটা কি? এটার নাম হচ্ছে ইথানল, তাই না? এটার নাম হচ্ছে ইথানল। আরেকটা যৌগ হচ্ছে তোমার CH3OCH3। তো খেয়াল করো, এখানে যে কার্যকরীমূলক আছে সেটা হচ্ছে ইথারের কার্যকরীমূলক, আর এখানে যে কার্যকরীমূলক আছে সেটা হচ্ছে তোমার অ্যালকোহলের কার্যকরীমূলক। দুইজনের কার্যকরীমূলকটা কি? আলাদা। বাট দেখো তো, এখানে কার্বন আছে তোমার 2টা, হাইড্রোজেন আছে 6টা, অক্সিজেন আছে 1টা। এখানেও কার্বন আছে 2টা, হাইড্রোজেন আছে 6টা, অক্সিজেন আছে 1টা। তাহলে আমাদের 2টা যৌগ আছে, 2টা যৌগের কার্যকরীমূলক ভিন্ন কিন্তু আণবিক সংকেত একই। তখন তাদেরকে আমরা পরস্পরের কি বলবো? কার্যকরীমূলক সমান বলবো। তাহলে তখন আমরা তাদেরকে পরস্পরের কি বলবো? কার্যকরীমূলক সমানও বলবো। ওকে, আচ্ছা, 2 ডিগ্রি অ্যালকোহল না, 2 ডিগ্রি অ্যালকোহল কিন্তু তোমার হচ্ছে গিয়া কার্যকরীমূলক দেখায় না, সরি, অবস্থান মেটামারিজম দেখায় না। কিন্তু 2 ডিগ্রি অ্যালকোহল কিন্তু মেটামারিজম দেখায় না। আচ্ছা, এবার খেয়াল করো, CH3CH2CHO এটার নামটা কি? এটার নাম হচ্ছে তোমার প্রোপানেল। ওকে, এবার এখানে কার্বন আছে কয়টা? দেখো তো, এখানে কার্বন আছে 1 2 3, 3টা কার্বন, হাইড্রোজেন 6টা, অক্সিজেন 1টা। ঠিক সেমভাবে আমরা আরেকটা যৌগ লিখি, CH3COCH3। এখানে কার্বন আছে কয়টা? 3টা, হাইড্রোজেন আছে 6টা, অক্সিজেন আছে 1টা। তো এটার নামটা কি? এটার নাম হচ্ছে অ্যাসিটোন বা কিটোন। এটা একটা কিটোন, এটার নাম হচ্ছে অ্যাসিটোন। তো এই অ্যাসিটোন নিয়ে একটা MCQ বলে দিই। এটা একবার রাবির প্রশ্নেতে আসছিল যে নিচের কোনটি জৈব যৌগের উত্তম দ্রাবক? তোমরা সবাই লাইক ডিজলভস লাইক নীতি পড়ছো। যারা বুঝতে পারো না আমি একটু লিখে দিচ্ছি, লাইক ডিজলভস লাইক নীতি, লাইক ডিজলভস লাইক। এই নীতির উপর ভিত্তি করে কিন্তু কেমিস্ট্রির অনেক কিছু ডিপেন্ড করে। হ্যাঁ, এই নীতির উপর ভিত্তি করে কেমিস্ট্রি কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে। যেমন ধরো যে তুমি চাইলেই কিন্তু হচ্ছে গিয়া ধরো যে
পরিষ্কারক আছে না, অনেক পরিষ্কারক আছে, অনেক কিন্তু অনেক কিছুই অনেক পরিষ্কারকই আছে। তুমি চাইলেই কিন্তু যে টয়লেট ক্লিন মানে টয়লেট পরিষ্কার করতে যে কোনো কিছু ইউজ করতে পারবে না। টয়লেট পরিষ্কার করার জন্য একটা নির্দিষ্ট কিছু আছে। তো এটার মানে এটা হচ্ছে যে জৈব যৌগ জৈব দ্রাবকে দ্রবীভূত হয়, অজৈব যৌগ অজৈব দ্রাবকে দ্রবীভূত হয়। তো তোমরা মোটামুটি সবাই জানো যে পানি হচ্ছে একটা উত্তম দ্রাবক, এটা সবাই জানো। কিন্তু পানি একটা উত্তম দ্রাবক। কেন পানিকে উত্তম দ্রাবক বলা হয়? কারণটা হচ্ছে পানি সকল কিছুর সঙ্গে দ্রবীভূত হতে পারে। কেন দ্রবীভূত হতে পারে? বা মানে সকল কিছুকে দ্রবীভূত করতে পারে, সকল কিছুকে দ্রবীভূত করতে পারে। কেন পারে? কারণ পানির আছে হাইড্রোজেন এনথালপি আর হাইড্রোজেন বন্ধন গঠন করার মতো ক্ষমতা আছে। পানির কি আছে? হাইড্রোজেন এনথালপি আছে আর হাইড্রোজেন বন্ধন গঠন করার মতো ক্ষমতা আছে। এই জন্য পানিকে বলা হয় একটা উত্তম দ্রাবক। ঠিক তেমনি জৈব যৌগের ভিতরে একটা উত্তম দ্রাবক আছে। জৈব যৌগের ভিতরে একটা উত্তম দ্রাবক হচ্ছে অ্যাসিটন। এটা বইতে হাজারিনাক স্যারের বইতে বোল্ড করে লেখা আছে যে জৈব যৌগের উত্তম দ্রাবক হচ্ছে অ্যাসিটন। টয়লেটে যদি ভিমবার ইউজ করোস, তারপর সেই ভিমবার দিয়ে যখন আবার প্লেট ধুতে যাবি, প্লেট যখন ধুবি ওই প্লেট থেকে গুয়ের গন্ধ আসবে, এই জন্য টয়লেটে ভিমবার ইউজ করে না, বুঝলি? এখন তুই কি চাস তুই যখন ভাত খাবি তখন ভাতের থেকে গুড় গন্ধ আসুক? তুই যদি চাস তাহলে তুই এক কাজ কর, ভিমবারটা নিয়ে টয়লেটে গিয়ে ভালো করে ঘষবি, ঘষার পরে সেই ভিমবার দিয়ে আবার প্লেটটা ধুবি। হ্যাঁ, এই কারণে পানি হাইড্রোজেনের বন্ড গঠন করতে পারে। আচ্ছা, তো খেয়াল করো তোমরা যে এই যৌগ এবং এই যৌগ উভয়ের আণবিক সংকেত কিন্তু সেম, উভয়ের আণবিক সংকেত সেম, কিন্তু পার্থক্য কিসে দেখো তো? কার্যকরী মূলকের পার্থক্য। এক জায়গা আছে সিএইচও, এক জায়গা আছে সিও। যেহেতু কার্যকরী মূলকের পার্থক্য আছে, তো সেহেতু দেখো এইটা হচ্ছে একটা অ্যালডিহাইড, এটা হচ্ছে কিটোন। তাহলে মনে রাখবা অ্যালডিহাইড এবং কিটোন পরস্পরের কার্যকরী মূলক। কি বললাম? অ্যালডিহাইড ও কিটোন পরস্পরের কার্যকরী মূলক। আর এটা হচ্ছে তোমার অ্যালকোহল, এটা হচ্ছে ইথার। অ্যালকোহল এবং ইথার পরস্পরের কার্যকরী মূলক। বুঝতে পারছি? অ্যালডিহাইড এবং কিটোন পরস্পরের কার্যকরী মূলক সমানু, অ্যালকোহল এবং ইথার পরস্পরের কার্যকরী মূলক সমানু। সিম্পল। ওকে, এবার আমরা একটা জিনিস আবিষ্কার করার চেষ্টা করি। দেখো আমরা সবাই কিন্তু অ্যালকোহলের সংকেতটা কিভাবে পড়ছি, মানে আমরা কিন্তু অ্যালকেনের সাধারণ সংকেত পড়ছি এরকম যে CnH2n+2। অ্যালকিনের সাধারণ সংকেত পড়ছি CnH2n, অ্যালকাইনের সাধারণ সংকেত পড়ছি CnH2n-2। এইটা জানে না এমন কোনো বান্দা এখানে উপস্থিত নাই। মোটামুটি সবাই কিন্তু জানে, মোটামুটি সবাই কিন্তু এখানে জানে, তাই না? আচ্ছা, এবার খেয়াল করো, আমরা অ্যালকোহলের সাধারণ সংকেত শিখছি কি? CnH2n+1OH, তাই না? এটা শিখছিলাম। তো এই সংকেতটাকে আমরা একটু মডিফাই করতে চাই। মডিফাই করে দেখো, এই এইচটাকে যদি আমি এখানে নিয়ে আসি, এখানে নিয়ে এসে যদি যোগ করি, তাহলে হইল কত? CnH2n+2O। এইটা হচ্ছে এখন অ্যালকোহলের সংকেত। সবাই মাথায় রাখবা যে CnH2n+2O এটা কিসের সংকেত? অ্যালকোহলের সংকেত। কি বললাম? CnH2n+2O এটা কিসের সংকেত? অ্যালকোহলের সংকেত। আবার আমরা কি দেখতেছি দেখো তো, অ্যালকোহল এবং ইথার এদের কি আণবিক সংকেত সেম। তাহলে এটাকে আমরা কিসের সংকেত বলতে পারি? ইথারের সংকেতও বলতে পারি। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে ইথার এবং অ্যালকোহলের কার্যকরীমূলক সাধারণ সংকেত। ইথার ও অ্যালকোহলের সাধারণ সংকেত। এবার খেয়াল করো, এইখানে দেখো তো, এইখানে আমরা একটা সম্পর্ক বের করার চেষ্টা করি। এখান থেকে আমরা একটা সম্পর্ক বের করার চেষ্টা করি। এখানে কার্বন আছে কয়টা দেখো তো? 3টা, মানে n সংখ্যক কার্বন আছে। হাইড্রোজেন আছে কয়টা দেখো তো? 6টা আছে, মানে 2n সংখ্যক হাইড্রোজেন আছে। আর অক্সিজেন আছে কয়টা? 1টা। তাহলে এই যে সংকেতটা দেখতে পাচ্ছ CnH2nO, এটা হচ্ছে তোমার অ্যালডিহাইড এবং কিটোনের, অ্যালডিহাইড ও কিটোনের সাধারণ সংকেত। তাহলে মনে রাখবা CnH2nO বিশিষ্ট কোনো যদি যৌগ দেখো, তাহলে সেটা কি হতে পারে? অ্যালডিহাইড অথবা কিটোন হতে পারে। তাহলে আমি এখন একটা যৌগ লিখলাম, মনে করো C3 না, ধরো আমি একটা যৌগ লিখলাম C4H8O, C4H8O। তাহলে এই যৌগটা কি হওয়ার সম্ভাবনা? এই যৌগটা কি হওয়ার সম্ভাবনা আছে? C4H8O। তাহলে আমরা দেখতেছি যে কার্বন আছে n সংখ্যক আর হাইড্রোজেন আছে 2n সংখ্যক। দেখো তো এই সংকেতের সঙ্গে মিলে যাচ্ছে না? তাহলে আমরা দেখেই বুঝতে পারবো যে এইটা হয় অ্যালডিহাইড হবে না হলে কিটোন হবে, হয় অ্যালডিহাইড হবে না হলে কিটোন হবে। বুঝতে পারছো?
এই অ্যালকোহল খাইতে ইচ্ছা করতেছে কার? ও রাজশাহী এসে আমার সঙ্গে দেখা করেছে, অনেক খাওয়াবো না আমি অ্যালকোহল। অ্যালকোহল আসলে খারাপ কিছু না কিন্তু, হ্যাঁ আমরা কিন্তু প্রতিনিয়ত অ্যালকোহল খাই, প্রতিনিয়ত অ্যালকোহল খাই। এই যে ফল খাচ্ছি, ফলের ভিতর কি অ্যালকোহল আছে না? অবশ্যই অ্যালকোহল আছে, সব কিছুতে অ্যালকোহল আছে। ইভেন অ্যালকোহল দিয়ে রান্না পর্যন্ত করা যায়। অ্যালকোহল কি খারাপ জিনিস নাকি? কখন খারাপ হয়? যখন একটু অতিরিক্ত খেয়ে ফেলবো তখন সেটা খারাপ, বুঝছো? অ্যালকোহল এমনি ভালো জিনিস, মানুষ না ভালো জিনিস আর কি। আচ্ছা ওকে, এবার টটোমারিজম। তো মনে রাখবা টটোমারিজম অ্যাসিটনের নাম অন্য কোনো নাম নেই, যেমন ইথেন, প্রোপানন। প্রোপানন। হ্যাঁ, অ্যাসিটোনের অপর নাম হচ্ছে প্রোপানন। হ্যাঁ, অ্যাসিটোনের অপর নাম হচ্ছে প্রোপানন। তো খেয়াল করো টটোমারিজম, এই আসলে অ্যালকোহল খাইলে কিন্তু কারেন্ট বাড়ে। হ্যাঁ, এটা তোমরা অনেকে জানো না হয়তো, এটা কিন্তু পরীক্ষিত। হ্যাঁ আচ্ছা, টটোমারিজম কি জিনিস? টটোমারিজমের বাংলা হচ্ছে অন্য নাম হচ্ছে তোমার কিটো ইনল সমানুতা। টটোমারিজমের অন্য নাম হচ্ছে কিটো ইনল সমানুতা, এটা একটা এমসিকিউ। টটোমারিজমের অপর নাম কি? কিটো ইনল সমানুতা, বা এটাকে বলা হয় গতিশীল কার্যকরীমূলক সমানুতা। কি বলা হয়? গতিশীল কার্যকরীমূলক সমানতা। গতিশীল কার্যকরীমূলক সমানতা, দুইটা জিনিস। হ্যাঁ আচ্ছা, তো এবার খেয়াল করো যে গতিশীল কার্যকরীমূলক সমানতা বলতে আসলে কি বোঝায়। ধরো আমাদের কাছে একটা যৌগ আছে CH3 COCH3, এই যৌগটার নাম কি? একটু আগেই বলছিলাম, এটার নাম হচ্ছে অ্যাসিটোন এবং এটা একটা উত্তম দ্রাবক। কিসের? জৈব যৌগের একটা উত্তম দ্রাবক। এই অ্যাসিটোনের ভিতরে সকল জৈব যৌগই দ্রবীভূত হওয়ার ক্ষমতা রাখে। অ্যাসিটোনের ভিতরে সকল জৈব যৌগ দ্রবীভূত হওয়ার ক্ষমতা রাখে। তো এটাকে আমরা এভাবে লিখি, এই যে এভাবে লিখি। তো এই অ্যাসিটোনটা না আপনা আপনি মনে করো যে CH3 COH ডাবল বন্ড CH2 তে কনভার্ট হয়। অর্থাৎ একটা হাইড্রোজেন গিয়ে এই অক্সিজেনের সঙ্গে যুক্ত হবে। একটা হাইড্রোজেন গিয়ে অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়। কেন যুক্ত হয়? একটু মনোযোগ দাও। কেন যুক্ত হয় দেখো, অক্সিজেন হচ্ছে তড়িৎ ঋণাত্মক মৌল, আর এখানে হাইড্রোজেন হচ্ছে তড়িৎ ধনাত্মক। তো একটা তড়িৎ ঋণাত্মক আর একটা তড়িৎ ধনাত্মকের মাঝখানে কি থাকবে? আকর্ষণ থাকবে। যেহেতু আকর্ষণ থাকবে সেহেতু আমরা এটাকে সেহেতু এখানে কি হবে? অক্সিজেন হাইড্রোজেনকে আকর্ষণ করবে। অ্যাজ এ রেজাল্ট এখানে উৎপন্ন হয় OH, আর এখান থেকে একটা হাইড্রোজেন চলে যাওয়ার কারণে এই কার্বনের একটা হাত ফাঁকা হয়, সেই হাতটা আবার কি ডাবল বন্ধন সৃষ্টি করে। যাই হোক, এত ব্যাখ্যা তোমাদের দরকার নাই, জাস্ট এইটুকু মনে রাখবা যে এখানে একটা কিটোন মূলক থাকবে। সেই কিটোন মূলকটা তোমার অ্যালকোহল প্লাস অ্যালকিন এই টাইপের যৌগতে কনভার্ট হবে। তো খেয়াল করো এইখানে যে ডাবল বন্ধন আছে, ডাবল বন্ধন থাকার জন্য আমরা নাম দিলাম ইন, এবং অ্যালকোহলের জন্য আমরা নামে আনলাম অল। তাহলে ইন যোগ অল, ইনল। তার মানে এটা হচ্ছে একটা ইনল যৌগ। এটা একটা কি? ইনল যৌগ। তাহলে ইনল যৌগ মানে কি? একটা ডাবল বন্ধন থাকবে আর একটা OH মূলক থাকবে। হ্যাঁ, তাহলে দেখো কিটোনটা কিসে কনভার্ট হচ্ছে? ইনলে কনভার্ট হচ্ছে, এবং এটা কিন্তু আপনা আপনি ঘটে। এটা একটা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। কি প্রক্রিয়া? স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। এখানে একটা উভমুখী বিক্রিয়া চলতে থাকবে এবং একটা সময় এটা সাম্য অবস্থায় আসবে। এটা এক সময় কি আসবে? সাম্য অবস্থায় আসবে। তো এটাই হচ্ছে টটোমারিজম। তো জাস্ট মনে রাখবা যে অ্যাসিটোন হচ্ছে কি একটা টটোমারিজমের উদাহরণ। এবং আলফা কার্বন আলফা হাইড্রোজেনে পরে আসি। যত কিটোন আছে ম্যাক্সিমাম কিটোনই হচ্ছে তোমার কি দেখাবে? টটোমারিজম দেখাবে। তো আমরা কি টটোমারিজম বুঝতে পারছি? শ্যাম্পেইন, হুইস্কি, ব্র্যান্ডি এগুলোর দাম অনেক বেশি, হুইস্কির দাম একটু কম আছে। আর তুমি যে ব্র্যান্ডি করতেছো, ব্র্যান্ডি এত কড়া, ওটা খাইলেই টের পাবা। আচ্ছা, আসলে তো আমি তো ভালো মানুষ হয়ে গেছি, বুঝলি, এই জন্য ওইসবের দিকে তাকাই না। হ্যাঁ, আমি আসলে অনেক ভালো একটা মানুষ। হ্যাঁ, কিন্তু সমাজ আমার ভালো মনে করে না, এটা আমার দুঃখ। সমাজ আমার মনে করে কি আমি হুইস্কি, ব্র্যান্ডি, রাম এসব খাইয়ে বেড়াই, কিন্তু আমি যে এগুলো দেখলেও নাক ছিটকাই, এটা আমি বোঝেই না।
দুঃখ মনের, তার উপরে তো কত দুঃখ আছে। আচ্ছা, এবার হচ্ছে আমরা সমাণু সংখ্যা নির্ণয় শিখব। সমাণু সংখ্যা নির্ণয়, কে যেন একবার কমেন্ট করছিল ভাই সমাণু সংখ্যা নির্ণয় পরীক্ষায় আসে, যেমন এবছর ঢাকা ভার্সিটি ভর্তি পরীক্ষায় আসছিল সমাণু সংখ্যা নির্ণয়, তাই না? তো সমাণু সংখ্যা আমরা একটু নির্ণয় করা শিখি। তো ফার্স্ট অফ অল আমরা অ্যালকেনের সমাণু সংখ্যা নির্ণয় করা শিখব। অ্যালকেন মানে কি? CN H2N। অ্যালকেন মানে হচ্ছে তোমার CN H2N প্লাস 2। ওয়েট এ মিনিট। ওকে, তো অ্যালকেন দেখো তো এখানে কার্বন সংখ্যা কত? N। তাহলে কার্বন সংখ্যা কত এখানে? N। আচ্ছা, তো সেক্ষেত্রে এটার সমাণু সংখ্যা হবে, 2 টু দি পাওয়ার n মাইনাস 4 প্লাস 1। তাহলে অ্যালকেনের সমাণু সংখ্যা নির্ণয়ের সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার n মাইনাস 4 প্লাস 1। তবে এটার একটা সীমাবদ্ধতা আছে, এটা হচ্ছে কার্বন সংখ্যা 4 থেকে কার্বন সংখ্যা 7 পর্যন্ত অ্যাপ্লাই করা যায়। অর্থাৎ কার্বন সংখ্যা 4 থেকে কার্বন সংখ্যা 7 মানে বিউটেন, পেন্টেন, হেক্সেন, হেপটেন। বিউটেন, প্রোপেন, হেপটেন, হেক্সেন। আচ্ছা, তারপরে তোমার অ্যালকিন। আচ্ছা, অ্যালকিনে যাওয়ার আগে আমি একটু একটা উদাহরণ লিখি, তোমরা একটু আমাকে এটার সমাণু সংখ্যা বের করে দেখাও। C6H14, এটা কিসের সংকেত? C6H14 নিশ্চয়ই এটা তোমার অ্যালকেনের সংকেত। তোমরা সংকেত দেখেই বুঝতে পারতেছো এটা একটা অ্যালকেন। তাহলে এটার সমাণু সংখ্যা কত একটু বের করে দাও তো আমাকে। এটা সমাণু সংখ্যা কত একটু বলো তো বাচ্চারা, এটা সমাণু সংখ্যা কত হবে একটু বলো। আয়েশা হাবিবা মিম না কি যেন একটা মেয়ে আছে, এই আয়েশা তুমি কি ক্লাসে আসো? ক্লাসে থাকলে তুমি অ্যান্সার করো, এটার সমাণু সংখ্যা কত হবে? 5টা হবে। আচ্ছা ঠিক আছে, গুড। এই তো পারবা। এবার আসো অ্যালকিনে। অ্যালকিন এইটা না অনেক বইতেই দেওয়া আছে, বিশেষ করে কেমিস্ট্রি প্লাস। হ্যাঁ, কেমিস্ট্রি প্লাস বইতেও কিন্তু এটা আছে। আর তোমরা মোটামুটি অনেকেই জানো যে আমি কেমিস্ট্রি প্লাসের কো রাইটার ছিলাম, এখন আর নাই, কারণ এখন আমি ছেড়ে দিছি ওদের সঙ্গে কাজ করা। যাই হোক, তো এই অ্যালকিনের সমাণু সংখ্যা এটা কিন্তু কোনো বইতে নাই। তো অ্যালকিনের সমাণু সংখ্যা কীভাবে বের করবা দেখো। কার্বন সংখ্যা মানে n এর ভ্যালু কখনো জোড় হয় কখনো বিজোড় হয়, তাই না? ধরো যে হচ্ছে গিয়া C3H6, এখানে কি কার্বন সংখ্যা বিজোড়, কার্বন সংখ্যাটা কি বিজোড়। আবার C4H8, এখানে কার্বন সংখ্যা কি বিজোড়, জোড়, কার্বন সংখ্যা এখানে জোড়। তাহলে কার্বন সংখ্যা জোড় হইতে পারে আবার বিজোড়ও হতে পারে। তো মনে রাখবা কার্বন সংখ্যা যদি জোড় হয়, কি বললাম, কার্বন সংখ্যা যদি জোড় হয় তখন সমাণু সংখ্যা নির্ণয়ের সূত্র হবে, তোমার 2 টু দি পাওয়ার n মাইনাস 2 প্লাস 1। 2 টু দি পাওয়ার n মাইনাস 2 প্লাস 1। আর কার্বন সংখ্যা যদি বিজোড় হয় তখন সমাণু সংখ্যা নির্ণয়ের সূত্র হবে তোমার 2 টু দি পাওয়ার n মাইনাস 2। 2 টু দি পাওয়ার n মাইনাস 2। আচ্ছা, এবার তাহলে আমরা সূত্র শিখে ফেললাম। হ্যাঁ, সূত্র শিখে ফেললাম। তো আমরা একটা সমাণু সংখ্যা নির্ণয় করার চেষ্টা করি। C4H8 আর C5H10। তোমরা কিন্তু এরকম সংকেত দেখলেই বুঝতে পারবা, যে এটা আসলে কিসের সংকেত। তো আমরা বুঝতেই পারতেছি এটা হচ্ছে অ্যালকিনের সংকেত। তাহলে আমরা এখন নির্ণয় করার চেষ্টা করি, দেখি তো। তাহলে এখানে কার্বন সংখ্যা কি আছে, জোড় আছে। তাহলে এবার আমরা কোন সূত্র অ্যাপ্লাই করবো, এখানে এই সূত্র অ্যাপ্লাই করবো, আর এইটার ক্ষেত্রে এই সূত্র অ্যাপ্লাই করবো। তো এটা কিন্তু তোমরা পারবা, না পারার মতো কিছু নাই। তো এখন অনেকের মনে কোশ্চেন হচ্ছে, ভাই এই যে সূত্রগুলো আপনি লিখলেন এগুলোর সোর্স কোথায়? এগুলোর কোনো সোর্স নাই, এগুলো হচ্ছে তোমার বাঙালিদের বানানো সূত্র।
বাঙালিদের বানানো সূত্র। বিশেষ করে এটা হচ্ছে আমি মানসেরটা দেখে কপি করছি, আর এটা হচ্ছে আমি একটু নিজে ঘেটে বের করছি। অ্যালকেন C8 এর সমান করে C8 এর সমান করা হবে C8H18 ওটার সমান সংখ্যা তো আবার প্রায় 100 সামথিং। ও এরকম হলে অনেক প্রচুর, মানে 7 এর উপর চলে গেলে 7 এর উপর চলে গেলে মানে কার্বন সংখ্যা যখন 7 এর উপর চলে যায় তখন অ্যালকেনের ক্ষেত্রে দেখা যায় যে সমাণু সংখ্যা অনেক বেশি হয়। যেমন তোর কার্বন যেটা 9টা আছে, 9টার 171টার মতো এরকম কার্বন সংখ্যা আসে। 7 পর্যন্ত আসতে পারে। হ্যাঁ 7 পর্যন্ত হচ্ছে কি আর কি আমরা সূত্র দিয়ে বের করতে পারি। এই বুঝাইতে পারছি? এই জিনিস বুঝাইতে পারছি? ফাইবার 8। আচ্ছা একজনে 4 এবং 9 লিখছে, 4 এবং 9 লিখছে ইশরাত রাত্রি। এই রাত্রি তুমি আবার একটু করে দেখো তো, এটা আবার একটু করে দেখো। এটা মনে হয় 5 এবং 8 হওয়ারই কথা। আচ্ছা ওকে, আমরা তাহলে সমাণু সংখ্যা গেলাম, শেষ করলাম। এবার লাস্ট একটা ট্রিক্স দেখাই, লাস্ট একটা ট্রিক্স। এটা হচ্ছে তোমার অ্যালডিহাইড এবং কিটোনের জন্য। তো তোমরা মোটামুটি সবাই এটাই জানো যে অ্যালডিহাইড এবং কিটোনের সংকেত কি? সেম। অ্যালডিহাইড এবং কিটোনের আণবিক সংকেত সেম, গাঠনিক সংকেত ভিন্ন, আণবিক সংকেত কি? সেম। আচ্ছা তো খেয়াল করো, C1 C2 C3 C4 C5। C1 দ্বারা বোঝাচ্ছে কি? 1 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড অথবা কিটোন। C2 দ্বারা বোঝাচ্ছে 2 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড অথবা কিটোন। C3 দ্বারা বোঝাচ্ছে তোমার 3 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড অথবা কিটোন। C4 দ্বারা বোঝাচ্ছে 4 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড অথবা কিটোন। C5 দ্বারা বোঝাচ্ছে 5 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড অথবা কিটোন। আপনারা কি এটুকু বুঝতে পারছেন? এটুকুই বোঝা গেছে? আলহামদুলিল্লাহ বোঝা গেছে, আই হোপ বোঝা গেছে। হ্যাঁ আমার সামনে যে স্টুডেন্ট আছে তারাও ক্লাস করতেছে। হ্যাঁ একজন আছে, সে ক্লাস করতেছে। আমি কোনো বিজ্ঞানী না, ঠিক আছে, কিন্তু আমার খুব ইচ্ছা যে তোর হচ্ছে মানে অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে গবেষণা করা। হ্যাঁ কিন্তু কথা হচ্ছে কি আমার না ধৈর্য খুব কম ধৈর্য, এটা একটা সমস্যা। ভাই কয়টা অবধি ক্লাস নেব, তাই তো? কয়টা অবধি ক্লাস নেবো আমি জানি না, বিশ্বাস করো আমি জানি না। আমাদের সমানতা শেষ হবে, নামকরণের মাঝখানে একটু পড়াইছি, আবার নামকরণ পড়াবো, তারপরে ক্লাস শেষ হবে। কয়টা বাজে? 11টা বাজে মাত্র। বিলিভ মি অর নট, আমি দুপুরবেলা অল্প কয়টা ভাত খাইছি। আমার বউ আমার মোটা বলছে, এই জন্য আমি অল্প কয়টা ভাত খাই। এখন পর্যন্ত আমি কিচ্ছু খাইনি, মাঝখানে একটু মনে হয় চা খাইছিলাম। সরি বললো কেটা আবার? কিসের জন্য সরি বললো বুঝলাম না। আচ্ছা যাই হোক, তো দেখো কার্বন 1 বিশিষ্ট অ্যালডিহাইড, কার্বন 2 বিশিষ্ট অ্যালডিহাইড, কার্বন 3 বিশিষ্ট অ্যালডিহাইড, কার্বন 4 বিশিষ্ট অ্যালডিহাইড আর কার্বন 5 বিশিষ্ট অ্যালডিহাইড। তো কার্বন 1 থাকলে তার সমাণু হবে 1, কার্বন 1 থাকলে তার সমাণু হবে কি? 1। তো মনে রাখবা পৃথিবীতে যত জৈব যৌগ আছে এবং যাদের কার্বন সংখ্যা 1, যাদের কার্বন সংখ্যা কি 1, তাদের সমাণু অলওয়েজ একটা হয়। যেমন মিথেনে কোনো সমাণু নাই মানে হচ্ছে তার সংখ্যা একটা। হ্যাঁ কার্বন 2 এর জন্য সমাণু সংখ্যা একটা, মনে রাখবা কার্বন 2 এর জন্য সমাণু সংখ্যা কয়টা? একটা। 1 আর 1 2, 1 আর 1 যোগ করলে কত হয়? 2 হয়, তাহলে দিলাম আমি 2। 1 1 2 যোগ করলে কত হয়? 4, দিলাম আমি 4। 1 1 2 4 যোগ করলে কত হয়? 8। মনে থাকবে যারা খেয়াল করো নাই? আচ্ছা খেয়াল করো, কার্বন 1 মানে হচ্ছে তোমার মানে কার্বন সংখ্যা 1 বিশিষ্ট মানে হচ্ছে তোমার HCHO, কার্বন সংখ্যা 2 বিশিষ্ট মানে হচ্ছে তোমার CH3 CHO, কার্বন সংখ্যা 3 বিশিষ্ট মানে হচ্ছে তোমার CH3 CH2 CHO। মানে বুঝতেই পারতেছো আমি কিসের কথা বলতেছি। তাহলে এখন যদি আমি বলি C4H8O, এইটা কি? কার্বন সংখ্যা 4 বিশিষ্ট একটা অ্যালডিহাইড বা কিটোন, তাই না? কার্বন সংখ্যা 4 বিশিষ্ট কি একটা অ্যালডিহাইড অথবা কিটোন। তাহলে এইটার যদি বলে যে এখন এটার সমাণু কয়টা, এটার সমাণু কয়টা, অ্যান্সার কত হবে? 4। যদি বলে C5H10O,
খেয়াল করো C5H10, ও এইটা কি 5 সংখ্যা বিশিষ্ট একটা অ্যালডিহাইড অথবা কিটোন, তাহলে এটা সমান কয়টা হবে 8টা। এবং এই প্রশ্নটা না পরীক্ষায় আসছে, এক জায়গায় দুই জায়গায় না, তিন জায়গায় এই প্রশ্নটা আসছে। জাহাঙ্গীরনগর, হাজী দানেশ, আর একটা নাম ভুলে গেছি আমি, হ্যাঁ আর একটা নাম ভুলে গেছি। তো এই যে তো তো এটার অ্যান্সার হচ্ছে 8। তবে অপশনে যদি 7 দেখো 7ও অ্যান্সার করতে পারো, মানে অপশনে যদি 7 থাকে, 8 না থেকে 7 থাকে, তাহলে 7ও অ্যান্সার করবা। বুঝাতে পারছি? এইটুকু জিনিস লাস্টের এইটুকু কি বুঝতে পারছো? এই কোনো নেপোটিজম নাই আমার ভিতরে। আয়েশা মিম বোর্ড তো ক্লিয়ার আছে, বোর্ড ক্লিয়ার আছে, যথেষ্ট ক্লিয়ার আছে। তোমার হয়তো একটু নেটওয়ার্কের প্রবলেম আছে, বাট আই হোপ বোর্ড ক্লিয়ার। ওকে গুড। আমাদের সমানতা মোটামুটি এইটুকু শেষ। এবার আমরা জ্যামিতিক সমানতা এবং গাণিতিক সমানতা, আলোক সমানতা পড়বো। হ্যাঁ, একটু ধৈর্য সহকারে ক্লাসটা করো। আচ্ছা, তো ফার্স্ট অফ অল জ্যামিতিক সমানতা। ফার্স্ট অফ অল আমরা পড়বো জ্যামিতিক সমানতা। দেখো সমানতার একটা অংশ। তো ত্রিমাত্রিক সমানতা বা আমরা হচ্ছে গিয়া স্টেডীয় সমানতার নাম শুনছি না? তো তার একটা প্রকারভেদ হচ্ছে তোমার জ্যামিতিক সমানতা। জ্যামিতিক সমানতার শর্ত কি কি? দেখো, 1 নম্বর শর্ত হচ্ছে গিয়া তোমার 1 নম্বর শর্ত হচ্ছে যে ডাবল বন্ধন, কার্বন ডাবল বন্ড কার্বন থাকবে, বা সাইক্লিক বা চাক্রিক হতে হবে। সাইক্লিক বা চাক্রিক হতে হবে। কার্বন ডাবল বন্ড কার্বন থাকা লাগবে, অথবা সেটা কি হওয়া লাগবে, সাইক্লিক বা চাক্রিক হওয়া লাগবে। যেমন দেখো যে কার্বন ডাবল বন্ড কার্বন, এই যে এরকম থাকা লাগবে, অথবা ধরো যে কার্বন সিঙ্গেল বন্ড কার্বন সিঙ্গেল বন্ড কার্বন, এটা কিন্তু কার্বন। হ্যাঁ, এখানে মনে করো যে হাইড্রোজেন আছে, এখানে মনে করো হাইড্রোজেন, এখানে ব্রোমিন, এখানে ব্রোমিন, এখানে হাইড্রোজেন হাইড্রোজেন। ওকে, তো এরকম থাকা লাগবে। তাহলে এটাও কিন্তু জ্যামিতিক সমানতা দেখায়, এটাও জ্যামিতিক সমানতা দেখায়, আর এটাও জ্যামিতিক সমানতা দেখায়। তো খেয়াল করো, ধরো যে এখানে আছে তোমার H, এখানে আছে Cl, এখানে আছে Cl, এখানে আছে H। তো এটা একটা জ্যামিতিক সমাণু, এটা একটা জ্যামিতিক সমাণু। এই জ্যামিতিক সমানতার অপর নাম হচ্ছে তোমার সিস ট্রান্স সমানতা। কি বললাম? সিস ট্রান্স সমানতা। এটা মোটামুটি সবাই জানো, জ্যামিতিক সমানতার অপর নাম কি? সিস ট্রান্স সমানতা। ওকে, এবার খেয়াল করো, 2 নম্বর শর্ত হচ্ছে তোমার, 2 নম্বর শর্ত হচ্ছে এই যে কার্বন ডাবল বন্ড কার্বন থাকবে। তো এখানে খেয়াল করো যে এই কার্বনে কয়টা মূলক থাকতে পারে? এই একটা মূলক, এই একটা মূলক, 2টা মূলক থাকবে। তো এটাকে আমি এ ধরলাম, এটাকে আমরা বি ধরলাম। তাহলে এ বি সি, এই যে এ বি দ্বারা বোঝাচ্ছি আমরা 2টা মূলক, আর সি মানে হচ্ছে কার্বন, ডাবল বন্ড কার্বন এ বি। এখানে তোমার এ ইজ নট ইকুয়াল টু বি, অর্থাৎ এ এবং বি কি হবে না? সেম হবে না। এ এবং বি সেম হবে না। যদি মনে করো এ এবং বি সেম হয়ে গেল, মনে করো যে এই যে এটাকে এ ধরছি, এটাকে বি ধরছি, তাহলে এ এবং বি কি সেম হয়ে গেছে না? এটাও হাইড্রোজেন, এটাও হাইড্রোজেন। যদি সেম হয়ে যায় তাহলে তারা জ্যামিতিক সমাণু দেখাবে না। বুঝতে পারছো? প্রশ্ন কিন্তু আসবে এরকম যে নিচের কোনটি জ্যামিতিক সমানতা দেখায়, নিচের কোনটি আলোক সমানতা দেখায়। এই টাইপের প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, বিশেষ করে রাবিতে। শিওর থাকো যে নিচের কোনটি জ্যামিতিক সমানতা দেখায়, নিচের কোনটি আলোক সমানতা দেখায়। এই টাইপের প্রশ্ন রাবি, জাহাঙ্গীরনগর এ ইউনিট, জাহাঙ্গীরনগর ডি ইউনিট, এই 3 জায়গাতে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। বুঝতে পারছো নাকি পারো নাই? এটুকু বুঝতে পারছো? ক্লিয়ার এটুকু? আচ্ছা, তো এখন খেয়াল করো যে আমাদের মনে করো আমরা একটা উদাহরণ লিখলাম, সি ডাবল বন্ড সি
CH3, এখানে আছে হাইড্রোজেন, এখানে আছে CH3, এখানে আছে হাইড্রোজেন। তো তোমরা একটু বলো তো এটা সিস নাকি ট্রান্স? তোমরা একটু বলো, উদাহরণ এটা কি সিস নাকি ট্রান্স? দেখি তো কে সবার আগে উত্তর দেয়। হ্যাঁ জোহা ভাই, আপনার জন্য তো অবশ্যই দোয়া করি। কালকে ল্যাব ফাইনাল, আপনি কালকে ল্যাবে কোপাই দেন, আমিও চাই আপনি ল্যাবে কালকে কোপাই দেন। হ্যাঁ সবাই বলতেছে সিস, গুড, ভেরি গুড, এটা হচ্ছে সিস যৌগ। আর যদি CH3টা এখানে থাকতো, CH3 এখানে থাকতো আর হাইড্রোজেন যদি এখানে থাকতো, তাহলে আমরা বলতাম কি ট্রান্স, মানে কোনাকুনি থাকলে ট্রান্স, পাশাপাশি থাকলে সিস। আচ্ছা এবার দেখো তো আমাদের শর্ত কি বলছিল, সাইক্লিক থাকতে হবে বা চাক্রিক হইতে হবে। তো এটা তো সাইক্লিক বা চাক্রিক আছে, সাইক্লিক বা চাক্রিক আছে, সাইক্লিক বা চাক্রিক আছে। তো এই যে এই অংশটুকু দেখো, এই অংশটুকু এই দ্বিতীয় শর্তটাও পূরণ করতেছে। দ্বিতীয় শর্ত মানে হচ্ছে তোমার এই যে কার্বনের সঙ্গে যে দুইটা মূলক থাকবে আর এখানে যে দুইটা মূলক থাকবে, সেই দুইটা মূলক কী হবে, আলাদা হবে। তো দেখো এই কার্বনের সঙ্গে এখানে যে মূলকটা আছে হাইড্রোজেন মূলক, এখানে ব্রোমিন মূলক, অর্থাৎ এটাকে যদি আমি এ ধরি, এটাকে যদি আমি বি ধরি, আবার এই এ এই বি, তার মানে এ ইজ নট ইকুয়াল টু বি। তার মানে দ্বিতীয়টাও কি হয়, দ্বিতীয়টাও আমাদের সাইক্লিক বা চাক্রিক হয়। দ্য কোশ্চেন ইজ হিয়ার, এই দ্বিতীয়টা সিস নাকি ট্রান্স? দেখি তো কে পারে। দ্বিতীয়টা কি হবে, সিস নাকি ট্রান্স হবে? সিস না ট্রান্স না, না আসলে দেখো জ্যামিতিক সমান্তর অপর নাম কি, সিস অথবা ট্রান্স। জ্যামিতিক সমান্তর অপর নামই হচ্ছে সিস অথবা ট্রান্স। সো এটাকে সিস অথবা ট্রান্স হতেই হবেই, হতেই হবে, কোনো কাহিনী নেই এখানে। দেখি তো বলো তো এটা এটা লাস্টেরটা কি, সিস অথবা ট্রান্স, কোনটা হবে বলো তো একটু। এই বাঁধন, পড়াশোনা তো একদম নষ্ট হয়ে গেছিস, বলিস না তো কেউ, পড়িস না। আচ্ছা আর ইশরাত বলছে ট্রান্স, নাহিদ বলছে সিস, রোকেয়া বলতেছে ট্রান্স। আচ্ছা ওকে 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 ওকে, খেয়াল করো যারা যারা সিস বলছো তাদেরটা সঠিক আছে। কেন সঠিক আছে দেখো, এটা কীভাবে মনে রাখবা। দেখো এই যে ব্রোমিন, এইখানেও ব্রোমিন, এরা কি আছে, একই পাশে আছে না, মানে ভিতরে আছে, মানে এদের মাঝখানে দূরত্বটা কি কম, এদের মাঝখানে দূরত্বটা কি কম। অথবা একটা জিনিস চিন্তা করো যে যখন দুই বোন আছে এদের মাঝখানে এখন মানে এদের কারো বিয়ে হয় নাই, তাহলে দুই বোন কি করে, একসাথে খায় একসাথে ঘুমায়, মানে না খাইলেও পাশাপাশি একসাথে ঘুমায়, তাই না? তাহলে সিস্টার, তাহলে এরা এখন হচ্ছে সিস্টার, পাশাপাশি আছে। কিন্তু মনে করো এই যে ব্রোমিনের বিয়ে হয়ে গেছে, তো যখন এক বোনের বিয়ে হয়ে যায় তখন মাঝখানে কে চলে আসে, দুলাভাই চলে আসে, তাই না? তাহলে মাঝখানে যদি দুলাভাই চলে আসে, দেখো এই যে হাইড্রোজেন মনে করো মাঝখানে চলে আসছে আর ব্রোমিন মনে করো এখানে গেছে, তাহলে দেখো তো এখন কি হয়ে গেছে, এই যে ব্রোমিনের যে আরেকটা বোন, ব্রোমিন, সে কোথায় হয়ে গেছে, ট্রান্সফার হয়ে গেছে। কোথায় ট্রান্সফার হয়ে গেছে, শ্বশুরবাড়িতে ট্রান্সফার হয়ে গেছে। তাহলে যদি মাঝখানে দূরত্ব বেড়ে যায় তখন সেটাকে আমরা বলবো কি, ট্রান্স। বুঝতে পারছো? যদি মাঝখানে দূরত্ব বেড়ে যায় তখন সেটাকে আমরা বলবো ট্রান্স। বুঝতে পারছো? বুঝতে পারছি এটা? এবার একটা ওকে, এবার একটা কোশ্চেন দেবো, যে কোশ্চেনটা পারবি সে যখন রাজশাহীতে আসবি তার জন্য হচ্ছে গিয়া চিকেন বিরিয়ানি না কাচ্চি বিরিয়ানি আছে। হ্যাঁ কাচ্চি বিরিয়ানি, এই কোশ্চেনে যদি কেউ সঠিক উত্তর দিতে পারো তাহলে তার জন্য কাচ্চি বিরিয়ানি আছে। দেখি কয়জন আজকে কাচ্চি বিরিয়ানি পায়। হ্যাঁ কোশ্চেনটা হচ্ছে এরকম, কার্বন ডাবল বন্ড কার্বন, এখানে আছে ক্লোরিন, এখানে আছে ব্রোমিন, এখানে আছে আয়োডিন, এখানে আছে ফ্লোরিন। দ্য কোশ্চেন ইজ হিয়ার, এটা সিস নাকি ট্রান্স? আমি জানি অনেকেই বিরিয়ানি পাবে, কেউ আন্দাজে বললে বিরিয়ানি পাবে, কেউ বিরিয়ানি পাবে না, এরকম। বলো তো দেখি কে বিরিয়ানি খায়, কাচ্চি বিরিয়ানি। সিস, একজনে বলছে সিস, নাহিদ বলছে ট্রান্স, মানে বিরিয়ানি একজনের হয়ে গেছে কপালে। হয় নাহিদ নাহলে আব্দুল্লাহ, যে কোনো একজন বিরিয়ানি পাচ্ছে। আচ্ছা ট্রান্স, নূর আলম নভিনা। আচ্ছা দেখি আর কে পারে। মুগলসের কাচ্চি, না না কাচ্চি মুগলসের না, হায়দ্রাবাদি বিরিয়ানি খাওয়াবো ওই যে তোর ইয়াতে মাস্টার শেফে।
হ্যাঁ, বিরিয়ানি পাওয়ার চান্স 50-50, এরকম চান্স কিন্তু আসবে না জীবনে। আচ্ছা, কিছুই না। সুমাইয়া ভাবতেছি কি যে কিছুই হবে না মনে হয় উত্তরটা, কারণ ভাই তো মাঝে মাঝে বড় বড় অফার দিলে তো নিশ্চয়ই এমন কোনো কিছু জটিল কিছু দেবে যার উত্তর থাকবে না, এই জন্য হয়তো সুমাইয়া একটু অতিরিক্ত চালাকি করে বলছে কিছুই না, রাইট? আসলে না, এটার অ্যান্সার আছে, হয় সিস হবে নাহলে ট্রান্স হবে, যে কোনো একটা অ্যান্সার হবে। তো দেখো, খেয়াল করো সবাই, হ্যাঁ ভালো করে খেয়াল করো। তো যখন এরকম চারটা মূলকই আলাদা আলাদা থাকবে, যখন এরকম চারটা মূলকই আলাদা আলাদা থাকবে, তখন আমাদেরকে একটু ভিন্নভাবে হিসাব করতে হবে, এবং এই হিসাবটা সব জায়গাতেই খাটবে। তো সিম্পলভাবে একটা জিনিস চিন্তা করো, ধরো এই সুমাইয়ারে যদি আজকে বিয়ে দেওয়া হয়, সুমাইয়ার আব্বা কী করবে? নিশ্চয়ই কোনো একটা ভালো ঘরে দেখবে। ভালো ঘর বলতে কি, যেমন যে ছেলের টাকা পয়সা আছে, যে ছেলের ভালো একটা চাকরি আছে, ভালো একটা আইডেন্টিফিকেশন আছে, সেরকম ছেলে দেখবে। অথবা মনে করে যে বাঁধনরে যদি আজকে আমি বিয়ে দিতে যাই, বাঁধন নিশ্চয়ই বলবে যে ভাই মেয়ের বাপ কী করে, নিশ্চয়ই মেয়ের বাপ বড়লোক হওয়া লাগবে, নাহলে বাঁধন বলবে ভাই আমি তো বিয়ে করতাম না। ঠিক আছে, বুঝতে পারছো? তো জিনিসটা হচ্ছে এরকম যে আমরা সবসময় কী চাই, একটু বেটার কিছু চাই, মানে যার কি আছে, টাকা পয়সা বেশি আছে, যার একটু মনে করো ধন সম্পদ বেশি আছে, মন ছোট হলেও সমস্যা নাই, বাট ধন সম্পদ বেশি হওয়া দরকার। হ্যাঁ, তো এই কার্বনও সেরকম লোভী একটা প্রাণী না, মানে লোভী শ্রেণীর মানুষ। এরা কি করবে, মানে এ চাইবে, মানে এই যে কার্বন ব্রোমিন অথবা আয়োডিন যে কোনো একজনকে কাছে টানবে, ব্রোমিন অথবা আয়োডিন যে কোনো একজনকে কী করবে, কাছে টানবে। এখন কাকে কাছে টানবে? যার ইলেকট্রন সংখ্যা বেশি, মানে যার টাকা পয়সা বেশি, যার ইলেকট্রন সংখ্যা বেশি তাকেই কাছে টানবে, যার ইলেকট্রন সংখ্যা বেশি তাকেই কাছে টানবে। ইলেকট্রন সংখ্যা বেশি হলে কি হয়, তড়িৎ ঋণাত্মকতা হ্রাস পায়, আর সেজন্য তখন কাছে টানতে পারে ভালো করে। তো দেখো, এই ব্রোমিন এবং আয়োডিনের ভিতরে ইলেকট্রন সংখ্যা বেশি কার? নিশ্চয়ই আয়োডিনের ইলেকট্রন সংখ্যা কি বেশি, তাহলে এই কার্বন কাকে কাছে টানবে? এই আয়োডিনকে কাছে টানবে, টানলো কাছে। এবার ক্লোরিন আর ফ্লোরিনের মাঝখানে বড় লোককে, নিশ্চয়ই ক্লোরিন বড় লোক, কারণ ক্লোরিনের ইলেকট্রন সংখ্যা 17 আর ফ্লোরিনের 9, তাহলে এই কার্বন কি করবে, এই ক্লোরিনকে কাছে টানবে, এই ক্লোরিনকে কি করবে, কাছে টানবে। তাহলে দেখো তো টানাটানি কেমনভাবে হচ্ছে, কোনাকুনি হচ্ছে না, টানাটানি কোনাকুনিভাবে হচ্ছে, তাহলে এটা হবে কি, ট্রান্স। বুঝতে পারছো, এটা হবে ট্রান্স। এবার এই যে ব্যাখ্যাটা দিলাম, এই ব্যাখ্যাটা আমাদের অন্য জায়গাতেও খাটবে। কীরকমভাবে দেখো তো, আমরা একদম ফার্স্টে যে একটা উদাহরণ দেখতেছি, হ্যাঁ যারা যারা ট্রান্স উত্তর দিছো তারা রাবি পরীক্ষা দিতে এসে আমার কাছে, আমি তো সবার সঙ্গেই দেখা করবো, আমাদের একটা আলাদা ইনশাল্লাহ একটা আলাদা বুথ থাকবে, যেখানে তোমরা আসলে পরে তোমাদের ব্যাগ বাট্টা বই খাতা কলম রাখতে পারবা তোমাদের জন্য। হ্যাঁ, আমাদের একটা আলাদা বুথ থাকবে। তো যারা যারা এই ট্রান্স বলছো তারা ওই দিনকে আমার কাছ থেকে বিরিয়ানি চাইবি, কিন্তু সবচেয়ে মজার বিষয় হচ্ছে বিরিয়ানি খাওয়াচ্ছি না আমি, এত সহজে না। আচ্ছা খেয়াল করো, তাহলে দেখো CH3H, এটা হচ্ছে একটা স্ক্যাম কি, বুঝছো? জাস্ট তোমাদের কাছ থেকে কমেন্ট পাওয়ার জন্য একটু স্ক্যাম করলাম, বুঝতে পারছো? আসলে তো কিছুই না। তো এবার খেয়াল করো যে এইখানে হাইড্রোজেনের ইলেকট্রন সংখ্যা কত, 1, এই হাইড্রোজেনের ইলেকট্রন সংখ্যা কত, 1, এই CH3 ইলেকট্রন সংখ্যা কত, 9, এটা ইলেকট্রন সংখ্যা কত, 9। তাহলে দেখো তো নিশ্চয়ই CH3 কে কাছে টানবে, এখানেও CH3 কে কাছে টানবে। তাহলে টানাটানিটা কেমনভাবে হচ্ছে, একই সাইড থেকে হচ্ছে, এই জন্য এটাকে আমরা কি বলবো, সিজ বলবো। বুঝতে পারছো? ক্লিয়ার? দেখো তো সব জায়গায় এই যে লোভী যে ব্যাপারটা আছে, সব জায়গায় কিন্তু এই লোভী ব্যাপারটা খাটতেছে, বুঝতে পারছি? সব জায়গায় এই লোভী ব্যাপারটা খাটতেছে। তাহলে আমরা এই সিজ ট্রান্স, এই যে সিজ ট্রান্স, কি বললি, আর্জেন্টিনার সাপোর্টাররা কথা দিয়ে কথা রাখে না, এটাই স্বাভাবিক। আর্জেন্টিনার যারা সাপোর্টার তাদের হৃদয় অনেক বড় হয়, বুঝছস? তোরা এখনো আমার চিনতে পারছিস না। আমি জাস্ট টেস্ট করলাম যে আমি যখন বলবো না খাওয়াবো না, তখন কারা কারা মুখ ফিরিয়ে নিছে, এই জাস্ট একটু টেস্ট করলাম। যারা মুখ ফিরিয়ে নেয় না, যারা আমার উপর ভরসা করে বসে আছে যে ভাই খাওয়াবে, বিশ্বাস কর তাদেরকে ভরপুর খাওয়াবো। আর এই নূর আলম তোরা আমি টার্গেট করে রাখলাম। হ্যাঁ, তুই যতদিনকে আসবি তোর ওই ইবলিস চত্বরে যে পুকুরটা আছে সেই পুকুরের ভিতর ফালায় এমন চুবনি দিব, ইয়েস। হ্যাঁ, এটাকে বলা হয় ইজেড সমানতা। এটার আরেকটা নাম আছে ইজেড আইসোমারিজম, ইজেড আইসোমারিজম, বাট অতটা ইম্পর্টেন্ট না। এই যে ফ্রান্সের একজন লোক চলে আসছে মনে হচ্ছে, এটা কি ফ্রান্সের পতাকা না? আচ্ছা ক্লিয়ার এটুকু আমাদের। আচ্ছা
এবার আমরা চলে যাব আলোক সমানতা। আলোক সমানতা আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। আলোক সমানতা থেকে প্রশ্ন আসবে এরকম টাইপের যে নিচের কোনটি আলোক সমানতা দেখায়, এরপর দেখবা যে চারটা সংকেত দেওয়া থাকবে, তো ওখান থেকে আমাদেরকে আসলে আলোক সমানতাটা ফাইন্ড আউট করতে হবে। তো আলোক সমানতা, আলোক সমানতার বৈশিষ্ট্য কি কি দেখো। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে কাইরাল কার্বন থাকবে, নট চাইরাল, নাম হচ্ছে কাইরাল কার্বন। কাইরাল কার্বন থাকবে। তো কাইরাল কার্বন কি জিনিস তোমরা মোটামুটি সবাই চেনো, যে কার্বনের চারটা হাতে চারটা ভিন্ন ভিন্ন মূলক থাকে তাদেরকে আমরা কি বলবো, কাইরাল কার্বন বলবো। মনে করো যে এখানে আছে WXYZ এবং কাইরাল কার্বনের মাথায় কি দেওয়া হয়, একটা স্টার চিহ্ন দেওয়া হয়। হ্যাঁ, কাইরাল কার্বনের মাথায় একটা কি দেওয়া হয়, স্টার চিহ্ন দেওয়া হয়। বুঝতে পারছো এইটুকু? কাইরাল কার্বন থাকা লাগবে। 2 নম্বরে হচ্ছে তোমার দর্পণ প্রতিবিম্ব হবে, পরস্পর দর্পণ প্রতিবিম্ব হবে। ক্লিয়ার এটুকু? আচ্ছা, তো আমরা একটা উদাহরণে চলে যাই, এক্সাম্পলে চলে যাই। একটা মজার জিনিস শিখাবো, প্রত্যেকটা সমানতা পড়াইছি আর একটা করে ইউনিক জিনিস শিখাইছি। তো এখানে একটা ইউনিক জিনিস শিখাবো, সো সেইটা শেখার জন্য একটু ধৈর্য সহকারে ওয়েট করো। এবার খেয়াল করো, নূর আলম তুমি ভালো হয়ে যাও, বুঝছো? ব্রাজিল থেকে আর্জেন্টিনায় চলে আসো। আচ্ছা, এইটার নামটা কি বলতে পারবা কেউ? এই যৌগটার নামটা কি? এই যৌগটার নামটা কি? এই যৌগটার নামটা কি বলতো? এটার নাম কি? মানে একদিন আমি আর্জেন্টিনার কথা বলতেছি, ওয়ান অল প্রোপানয়িক অ্যাসিড, টু অল প্রোপানয়িক অ্যাসিড, বাট এটা সরি এক সাইড থেকে তো বলতে হয় টু অল প্রোপানয়িক অ্যাসিড। টার্টারিক অ্যাসিড না, নাহি এটা টার্টারিক অ্যাসিড না। টার্টারিক অ্যাসিডের সংকেত আমি শিখাবো, গুগলে গেলে একদম কোপাবো। এটা একদম বইতে সরাসরি তুলে দেওয়া আছে। এটা হচ্ছে ল্যাকটিক অ্যাসিড। এই ল্যাকটিক অ্যাসিড কোথায় থাকে? দুধে। ল্যাকটিক অ্যাসিড কোথায় থাকে? ল্যাকটিক অ্যাসিড, ল্যাকটোজ, এগুলো দুধে থাকে না? দুধে থাকে। হ্যাঁ, এটা হচ্ছে ল্যাকটিক অ্যাসিড। আচ্ছা, তো এবার খেয়াল করো, এটার যদি আমরা একটা দর্পণ প্রতিবিম্ব কল্পনা করি, মানে মনে করো একটা আয়নার সামনে রাখি, তাহলে এটা কি হবে, বাম এবং ডান চেঞ্জ হয়ে যাবে। তাহলে বাম এবং ডান যদি চেঞ্জ হয় তাহলে অবস্থাটা কেমন হয় দেখো তো, এরকম হয়। তাহলে দর্পণ প্রতিবিম্ব কি হয়েছে? হ্যাঁ হয়েছে, দর্পণ প্রতিবিম্ব হয়েছে। কি করে বুঝলাম? কারণ এইটা মনে করো যে ডান সাইডে যেটা ছিল এবার সেটা বাম সাইডে আসছে। ওকে, তো এই হচ্ছে কথা। তো এখন দেখো, আমরা এটাকে ধরে নিলাম ডি ল্যাকটিক অ্যাসিড আর এটা হচ্ছে এল ল্যাকটিক অ্যাসিড। তো ল্যাকটিক অ্যাসিডের ঘূর্ণন কোণ কত তোমাদেরকে জানা আছে? ঘূর্ণন কোণ হচ্ছে তোমার 2.24 ডিগ্রি, প্লাস মাইনাস 2.24 ডিগ্রি। এটা কিন্তু অনেকবার পরীক্ষায় আসছে যে ল্যাকটিক অ্যাসিডের ঘূর্ণন কোণ কত, এটা মোটামুটি সবারই জানা আছে। স্পেশাল একটা ঘূর্ণন কোণ বলবো আমি একটু পরে। তো খেয়াল করো, কখন প্লাস কোণ হবে আর কখন মাইনাস কোণ হবে। যদি যৌগটা ডি যৌগ হয়, ডি মানে হচ্ছে ডেক্সট্রো রোটেটরি বা ডানাবর্তী ঘূর্ণন। তাহলে যারা ডানাবর্তী ঘূর্ণন দেখায় তাদের জন্য আবর্তন কোণের মান হয় প্লাস থেটা, এবং ডি ল্যাকটিক অ্যাসিডের জন্য এটার মান হচ্ছে প্লাস 2.24 ডিগ্রি, আর এল ল্যাকটিক অ্যাসিডের জন্য এটার মান হচ্ছে তোমার মাইনাস থেটা বা মাইনাস 2.24 ডিগ্রি। বুঝতে পারছো? ওকে, তাহলে ডি ল্যাকটিক অ্যাসিডের জন্য মানে ঘূর্ণন কোণ কী হবে, প্লাস থেটা হবে, আর এল ল্যাকটিক অ্যাসিড মানে এল যত যৌগ আছে সকলের জন্য কী হবে, মাইনাস থেটা হবে। আচ্ছা, এবার খেয়াল করো, সুক্রোজ বা চিনি, এটা তো সবাই চেনো না? সুক্রোজ বা চিনি চিনো? সুক্রোজের সংকেত কি? C12H22O11, এটা হচ্ছে তোমাদের সুক্রোজের সংকেত। তো এই সুক্রোজ কিন্তু সব কিছুতে থাকে, ইভেন প্রাণীর দেহ থেকে শুরু করে সব কিছুতে কিন্তু সুক্রোজ আছে। হ্যাঁ, তো এই যে সুক্রোজ, এই সুক্রোজও কিন্তু একটা তোমার
আলোক সমাণু। কেন আলোক সমাণু? কারণ এই সুক্রোজের কি আছে? কাইরাল কার্বন আছে। গ্লুকোজ একটা আলোক সমাণু। গ্লুকোজের কাইরাল কার্বন কয়টা? 4টা। অনেকবার এটা পরীক্ষায় আসছে। ওকে, আচ্ছা, তো এই যে সুক্রোজ, এই সুক্রোজের ঘূর্ণন কোণ কত? এটা একবার রাবিতে আর একবার মেবি জাহাঙ্গীরনগরে আসছিল। সুক্রোজের ঘূর্ণন কোণ কত? তোমরা কেউ কি বলতে পারবা সুক্রোজের ঘূর্ণন কোণ কত? চিনি আলোক সমাণু। চিনির ঘূর্ণন কোণ কত জানা আছে? 52.3 না, 52.3 না। $66.7 ডিগ্রি। এটা হচ্ছে চিনির ঘূর্ণন কোণ, প্লাস মাইনাস 66.7 ডিগ্রি। তাহলে যদি বলে ডি সুক্রোজের ক্ষেত্রে প্লাস 66.7 ডিগ্রি, আর যদি বলা হয় এল সুক্রোজ তাহলে মাইনাস 66.7 ডিগ্রি। ডি মানে প্লাস, এল মানে মাইনাস নাকি? আচ্ছা, তাহলে গ্লুকোজও কি একটা তোমার হচ্ছে গিয়ে আলোক সমাণু যৌগ, মানে আলোক সমতা দেখায়। মানবদেহ কি আছে? গ্লুকোজ আছে, সবাই জানো এটা। মানবদেহে গ্লুকোজ আছে। তো মানবদেহে 2 ধরনের গ্লুকোজ আছে, একটা হচ্ছে ডি গ্লুকোজ আর একটা হচ্ছে এল গ্লুকোজ। তো বলো তো কোন গ্লুকোজটা প্রস্রাবের সঙ্গে বাহিত হয় আর কোন গ্লুকোজটা দেহে থাকে? মানে সোজা কথায় কোন গ্লুকোজটা দেহের অভ্যন্তরে কাজে লাগে? কোন গ্লুকোজ দেহের অভ্যন্তরে কাজে লাগে একটু বলো তো। এটা কিন্তু বায়োলজি বইতে আছে। ডি গ্লুকোজ বের হয়ে যাবে, এল গ্লুকোজ বের হয়ে যাবে। গ্লুকোজ চিনোস না? ইয়েস, ডি গ্লুকোজ কাজে লাগে। সাবাস রোকেয়া তাসনিম, ভেরি গুড। ডি গ্লুকোজ মানবদেহে থাকে আর এল গ্লুকোজটা প্রস্রাব রূপে মুক্ত হয়ে যায়। আচ্ছা, ওকে। এবার তোমরা কি কাইরাল কার্বন নির্ণয় করতে পারবে না? তাহলে আমি দেখো 2টা যৌগ দিচ্ছি, দেখো একটু কাইরাল কার্বন নির্ণয় করতে পারো কিনা। বলো তো এটাতে কাইরাল কার্বন আছে কি নাই? এই যৌগতে কাইরাল কার্বন আছে কি নাই? যদি আছে থাকে তাহলে লিখবা হ্যাঁ, আর যদি না থাকে তাহলে নাই অথবা আছে। নাই নাই নাই, এটাতে কাইরাল কার্বন আছে কি নাই? নাই নাই 100%। গুড। নাই, ভেরি গুড। এটা নাই। কিভাবে নাই বুঝলাম দেখো, কারণ এই যে কার্বনটা আছে, এই কার্বনের 4টা হাত। একটাতে আছে তোমার CH3, একটাতে আছে তোমার হাইড্রোজেন, একটাতে আছে তোমার NH2, আর একটাতে আছে CH3। অর্থাৎ 4টা কিন্তু ভিন্ন ভিন্ন হচ্ছে না, 4টা ভিন্ন ভিন্ন হচ্ছে না। ক্লিয়ার? তাহলে আমার মনে হয় যে তোমরা দেখলেই চিনতে পারবা, বা একটু যদি ব্যাখ্যা করা, মানে একটু যদি খাতায় লিখো তাহলে এই যৌগতে কাইরাল কার্বন আছে কি না এটা বের করতে পারবা। কারণ আমার ছেলে মেয়েরা যথেষ্ট মেধাবী এবং ইনশাআল্লাহ তারা ভালো কিছু করবে, আই হোপ। এবার সূত্র 1 নম্বর সূত্র হচ্ছে তোমার আলোক সক্রিয় যৌগের সংখ্যা। কথাটা বুঝো কিন্তু, আলোক সক্রিয় যৌগের সংখ্যা, আলোক সমাণু সংখ্যা। মেসো সমাণু সংখ্যা বা মেসো যৌগের সংখ্যা, মেসো যৌগের সংখ্যা। 3টা সূত্র আছে। তো আলোক সক্রিয় যৌগের সংখ্যা হচ্ছে তোমার 2 টু দি পাওয়ার n মাইনাস, এই মাইনাস কত জানো? 2 টু দি পাওয়ার n, তো দূর মাইনাস কেন আসবে? ও -2। কি ব্যাপার, ভুলে গেলাম কেন হঠাৎ করে। n-1 আলোক সমাণু সংখ্যা 2 টু দি পাওয়ার n, আর মেসো সমাণু সংখ্যা 2 টু দি পাওয়ার n-1।
2 ডিভাইডেড বাই 2। এই তিনটা সূত্র একটু খাতায় লেখো। এটা হচ্ছে আলোক সক্রিয় যৌগের সংখ্যা, এটা হচ্ছে আলোক সমাণু সংখ্যা। হ্যাঁ, এটা হচ্ছে আলোক সক্রিয় যৌগের সংখ্যা 2 টু দি পাওয়ার n মাইনাস 1, আলোক সমাণু সংখ্যা 2 টু দি পাওয়ার n, আর মেসোযৌগের সমাণু সংখ্যা মানে মেসোযৌগের সংখ্যা 2 টু দি পাওয়ার n মাইনাস 2 ডিভাইডেড বাই 2। এখন এটা কখন ইউজ করবা? এখানে n দ্বারা কি বোঝাচ্ছে? এখানে n দ্বারা বোঝায় কাইরাল কার্বন সংখ্যা। এখানে n দ্বারা কি বোঝায়? কাইরাল কার্বন সংখ্যা। ওকে, আচ্ছা এবার খেয়াল করো, গ্লুকোজ প্রশ্নটা করলো এরকম যে গ্লুকোজের আলোক সক্রিয় যৌগের সংখ্যা কত, গ্লুকোজের আলোক সমাণু সংখ্যা কত, বা গ্লুকোজের মেসোযৌগের সমাণু সংখ্যা কত, এরকম টাইপের প্রশ্ন কিন্তু বিগত সালে হয়েছে। তাহলে গ্লুকোজে কাইরাল কার্বন কয়টা বলছিলাম? 4টা। গ্লুকোজে কাইরাল কার্বন কয়টা? 4টা। এটা মুখস্থ রাখবা, গ্লুকোজে কাইরাল কার্বন কয়টা? 4টা। এবার খেয়াল করো, তাহলে আমাদের প্রথম প্রশ্ন কি ছিল? আলোক সক্রিয় যৌগের সংখ্যা কত? তাহলে 2 টু দি পাওয়ার 4 মাইনাস 1, দ্যাট মিনস 2 টু দি পাওয়ার 3, মানে 8টা। তাহলে গ্লুকোজের আলোক সমাণু সংখ্যা কত? 2 টু দি পাওয়ার n মানে হচ্ছে 4। তার মানে গ্লুকোজের টোটাল আলোক সমাণু আছে 16টা। আলোক সমাণু আছে কয়টা? 16টা। এবার মেসো যৌগের সংখ্যা কয়টা? তাহলে মেসো যৌগের সংখ্যা 2 টু দি পাওয়ার n মাইনাস 2 ডিভাইডেড বাই 2, দ্যাট মিনস 2 টু দি পাওয়ার 4 মাইনাস 2 ডিভাইডেড বাই 2, আলটিমেটলি আসে 2 টু দি পাওয়ার 1, দ্যাট মিনস 2। তাহলে গ্লুকোজের মেসো যৌগ কয়টা আছে? 2টা আছে। গ্লুকোজের মেসো যৌগ কয়টা আছে? 2টা আছে। ক্লিয়ার? কি শুরু করছিস তোরা? মানে বুঝলাম না, একটা মাইয়া একটু ফুটবল ক্রিকেটের নাম বলছে আর তোরা নূর আলম পিছনে লেগে গেছিস। আচ্ছা, এখন অনেকেরই মনে প্রশ্ন যে ভাই হোয়াট ইজ মেসো যৌগ বা মেসো কম্পাউন্ড কি জিনিস? ঠিক আছে, আচ্ছা তো তোমরা কিন্তু এইটুকু জানো যে ডি এবং এল যৌগের মিশ্রণকে আমরা কি বলি? রেসিমিক মিশ্রণ বলি না? আমরা কি বলি? রেসিমিক মিশ্রণ বলি না? তাহলে ডি যৌগের জন্য আমাদের ঘূর্ণন কোণ হচ্ছে প্লাস থেটা, আর এল যৌগের জন্য মাইনাস থেটা। তাহলে প্লাস থেটা মাইনাস থেটা যোগ হলে কত হয়ে যায়? 0 ডিগ্রি। কত হয়ে যায়? 0 ডিগ্রি, তাই না? তাহলে মনে রাখবো যে রেসিমিক মিশ্রণের ঘূর্ণন কোণ কত বা আবর্তন কোণ কত? 0 ডিগ্রি। রেসিমিক মিশ্রণের আবর্তন কোণ কত? 0 ডিগ্রি, রাইট? তো রেসিমিক মিশ্রণ মানে যার আবর্তন কোণ 0 ডিগ্রি হবে, সে হচ্ছে একটা আলোক নিষ্ক্রিয় যৌগ বা আলোক নিষ্ক্রিয় মিশ্রণ। তাহলে রেসিমিক যেহেতু একটা মিশ্রণ, মানে মিশ্রণ কেন বললাম? কারণ এখানে 2টা যৌগ যুক্ত করা হচ্ছে, মানে একবার ডি যৌগ একবার এল যৌগ, তাহলে এটা কি মিশ্রণ হয়ে যাবে। তাহলে রেসিমিক মিশ্রণ হচ্ছে আলোক নিষ্ক্রিয় মিশ্রণ, আর আলোক নিষ্ক্রিয় যৌগ হচ্ছে মেসো যৌগ। মেসো যৌগ কি? আলোক নিষ্ক্রিয় যৌগ। এটাকে আবার কেউ আলোক নিষ্ক্রিয় মিশ্রণ বলো না, আলোক নিষ্ক্রিয় যৌগ। মেসো যৌগ হচ্ছে আলোক নিষ্ক্রিয় যৌগ। এবার একটু মেসো যৌগটার ব্যাপারটা বোঝাই। হ্যাঁ, মেসো যৌগের যৌগটা একটু বোঝাই। যেটা আলোক নিষ্ক্রিয় সেটাও আলোক সমাণু, আলোক নিষ্ক্রিয় হলেও সে আলোক সমাণু। তো খেয়াল করো, আলোর সঙ্গে কোনো ক্রিয়া প্রতিক্রিয়া দেখায় না। আলোক নিষ্ক্রিয় হলে আলোর সঙ্গে কোনো ক্রিয়া প্রতিক্রিয়া দেখায় না। খেয়াল করো, আলোক নিষ্ক্রিয় হলে কীভাবে হয়, কী হয়? মানে মেসো যৌগটা আমরা একটু দেখি। সি ডাবল এইচ, সি, এখানে এইচ, এখানে ও এইচ, এখানে এইচ, এখানে ও এইচ, এখানে সি ডাবল এইচ। তো খেয়াল করো, এই যে যৌগটা আমরা লিখছি, এই যৌগটার নাম হচ্ছে তোমার টার্টারিক অ্যাসিড। তাহলে মেসো যৌগের নাম বললেই মনে রাখবা টার্টারিক অ্যাসিড। কথা বুঝো কিন্তু, মেসো যৌগের নাম বললেই মাথায় রাখবা টার্টারিক অ্যাসিড, অন্য কোনো কিছুর নাম মাথায় রাখার দরকার নাই। কি মনে রাখবা? টার্টারিক অ্যাসিড রাখবা, ঠিক আছে? এখন খেয়াল করো যে মেসো যৌগের বৈশিষ্ট্য কি? মেসো যৌগের বৈশিষ্ট্য হচ্ছে একটা তল থাকবে, একটা তল থাকবে, এবং এই তলটাকে আমরা বলবো প্রতিসম তল। প্রতিসম তল বলবো। প্রতিসম তল মানে কি? ধরো আমরা বায়োলজিতে পড়ছি না যে দ্বিপার্শ্বীয় প্রতিসমতা। দ্বিপার্শ্বীয় প্রতিসমতা উদাহরণগুলো কি ছিল? মানুষ, প্রজাপতি, ব্যাঙ। মানে এদেরকে যদি আমরা মিডিয়ান অঞ্চল বরাবর, মিডিয়ান অঞ্চল মানে এই যে এই অঞ্চলটা, মানে মাঝখান থেকে যদি আমরা ভাগ করি, ভাগ করলে কি হবে? মানে বাম সাইডে যা পাবো ডান সাইডেও ঠিক সেম জিনিস পাবো, রাইট? তো ঠিক সেমভাবে একটা জিনিস চিন্তা করো যে আমরা এই যৌগটাকে
এইখান থেকে ভাগ করলাম, ভাগ করলে কি হবে দেখো যে এই সাইডে যা পাইলাম এই সাইডেও ঠিক একই জিনিস পাইলাম, এবং এই সাইডেরটা মানে এই যে উপরের অংশটা আর নিচের অংশটা কি হচ্ছে, পরস্পর দর্পণ প্রতিবিম্ব হচ্ছে, পরস্পর দর্পণ প্রতিবিম্ব হচ্ছে। তাহলে মেসো যৌগের বৈশিষ্ট্য কি? এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে প্রতি সমতল দ্বারা ভাগ করা যায়। দুই নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তোমার একটা যৌগের ভিতরেই এক সাইডের কনফিগারেশন অপর সাইডের কনফিগারেশন পরস্পর দর্পণ প্রতিবিম্ব, অপর সাইডের কনফিগারেশন কি পরস্পর দর্পণ প্রতিবিম্ব। ওকে, এই হচ্ছে কথা। তো এখন এটার নাম কি হবে? 2 3 এইটার নাম কি বললাম? টার্টারিক অ্যাসিড। এটা যদি নামকরণ করি তাহলে কি হবে? 2 3 আচ্ছা, এবার এটার যদি আমরা ইউপ্যাক নামকরণ করি তাহলে এটার নামটা কি হবে, তাই তো? 2 3 ডায়োড এরকম টাইপের 1 2 3 4। তো এটার নামটা এরকম আসে 2,3 ডাইহাইড্রক্সি ডাইওয়িক অ্যাসিড। ওই খবর ডিরেক্ট না চারটা কারণ আছে। ওই কেন আসবে? কারণ এটা কি বিউটানিক হবে, চারটা কার্বন দেয় ডাইবিউটানাইট। ও হাইড্রক্সি বিউটান ডাইওয়িক অ্যাসিড, বিউটান ডাইওয়িক অ্যাসিড, বিউটান ডাইওয়িক অ্যাসিড। ওকে, ক্লিয়ার এটুকু? আচ্ছা, তো এখন তোমাদের কাছে একটা কোশ্চেন আমার, হ্যাঁ, এই যে আমরা একটু আগে যৌগগুলোকে আমরা বললাম না ডি যৌগ এবং এল যৌগ, কথাটা বুঝি, একটু আগে আমরা বললাম না ডি যৌগ এবং এল যৌগ। তো এখন কখন ডি যৌগ বলবো কখন এল যৌগ বলবো এগুলো কি আমরা কেউ কখনো ভেবে দেখছি? কখন ডি যৌগ বলবো আর কখন এল যৌগ বলবো? ইভেন এটা বইতেও দেওয়া নাই যে এটাকে আমি কেন ডি বলতেছি, এটাকে আমি কেন এল বলতেছি। তো এই যে ডি এবং এল এইটা নির্ণয় করার জন্য আমরা ইউজ করি CRN রুল। এটা তোমাদের কোনো ভার্সিটি ভর্তি পরীক্ষায় আসবে না, কোনো কিছুতে লাগবে না, বাট তোমরা আমার কাছে পড়ছো, তো যারা আমার কাছে পড়ে আমি তাদের সবাইকে এটা শিখাই, সবাইকে আমি এটা শিখাই, বিকজ বুঝতে হবে আমাদের পরীক্ষা কোনটা বি কোনটা। CRN রুল। তো CRN রুল দেখো এখানে সি দ্বারা কি বোঝাচ্ছি? আমরা সি দ্বারা বোঝাচ্ছি তোমার CO CHO COOH মূলকগুলোকে বোঝাচ্ছি, আর আর দ্বারা বোঝাচ্ছে তোমার হাইড্রোজেন এবং হচ্ছে গিয়ে তোমার অ্যালকাইল মূলক। আচ্ছা, আর এন দ্বারা বোঝাচ্ছে তোমার NH2OH এইসব মূলক বোঝাচ্ছে। ঠিক আছে, এটা মাথায় রাখবা। অ্যালকাইল মূলক তো বোঝোই তোমরা, অ্যালকাইল মূলক মানে হচ্ছে CnH2n+1, এটা হচ্ছে অ্যালকাইল মূলকের সংকেত। আচ্ছা দেখো, তো এখন আমরা এই যৌগটাকে ডি যৌগ নাকি এল যৌগ এটা নির্ণয় করব, বোঝার চেষ্টা করব। এটা ডি যৌগ নাকি এল যৌগ এটা বোঝার বা নির্ণয় করার চেষ্টা করব। খেয়াল করেন সবাই, একটু খেয়াল করেন, হ্যাঁ। তো এই যে COOH আছে, COOH মানে কি ছিল দেখো তো? সি। তাহলে এটার পরিবর্তে আমি মনে মনে সি কল্পনা করতে পারি। OH মানে কি দেখো তো? এন। তাহলে এটার পরিবর্তে আমি মনে মনে এন কল্পনা করতে পারি। আচ্ছা, তারপরে দেখো তোমার এই যে এইচ দ্বারা আমরা কি বুঝি? আর বুঝি না, দেখো তো এইচ দ্বারা কি বুঝি? আর বুঝি। তাহলে আমাদের রুলটা কি ছিল? CRN রুল, মানে CRN। তাহলে আগে সি তারপরে আর তারপরে এন, তাহলে আগে সি তারপরে আর তারপরে এন, তাহলে CRN রুল। তাহলে দেখো তো জিনিসটা ঘুরতেছে কিভাবে? তাহলে ঘুরতেছে কোন দিকে দেখো তো? ক্লকওয়াইজ নাকি অ্যান্টি ক্লকওয়াইজ? ক্লকওয়াইজ ঘুরতেছে। কি ওয়াইজ ঘুরতেছে? ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ ঘুরলে সেটাকে আমরা কি বলি? ডানাবর্তী না বামাবর্তী? তোমরা একটু বলো, ক্লকওয়াইজ ঘুরলে সেটাকে আমরা কি বলি? ডানাবর্তী বলি নাকি বামাবর্তী বলি? নিশ্চয়ই সেটাকে আমরা বামাবর্তী বলি। ডানাবর্তী মানে হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, ডানাবর্তী মানে কি? অ্যান্টি ক্লকওয়াইজ, আর ক্লকওয়াইজ মানে হচ্ছে বামাবর্তী, তাহলে মানে এল। তাহলে এটা হচ্ছে তোমার এল ল্যাকটিক অ্যাসিড। CRN রুল বুঝা গেছে? নিচেরটা স্কিপ করে দাও।
সিয়ারেন্ডুল বোঝা গেছে? নোমান শোনো ভাই, আমার একটু পানি খাওয়াবি? পানি তো ফিল্টারে শেষ। তাহলে বাথরুম দিয়ে নিয়ে যা। আরে না, বাথরুমের টানিস না। ওই যে এটা হ্যাঁ হ্যাঁ, ওই বোতল থেকে নিয়ে। আচ্ছা, আবির লিখছে C6H4Cl2 এর সমানতা একটু দেখান। আবির, তুই আসলে একটা ভালো ছেলে, হ্যাঁ, মানে তুই অনেকদিন বাঁচবি, হ্যাঁ, তুই অনেকদিন বাঁচবি। তুই একটা ভালো প্রশ্ন করছিস, এত সুন্দর একটা প্রশ্ন করছিস যেটা দেখে আমার মনটা খুশিতে গদগদ হয়ে গেছে। মানে আমি ভুলেই গেছিলাম যে এরকম একটা টপিক আমার আছে। তোর কপালে 4টা বউ আছে, আমি শিওর থাক। এখন কথা হচ্ছে, থ্যাংক ইউ। এটা ফিল্টারের পানি, তোমরা আবার কেউ বুঝো না যে এটা বাথরুম দিয়ে আছে, এটা ফিল্টারের পানি। কি টেস্ট মাইরি। কয়টা দেওয়া আছে? রাখ রাখ, আর লাগবে না, ওটা রাখ, পরে খাচ্ছি। আবির, একটা কথা শোন, আমাদের হৃদয়ে কয়টা প্রকোষ্ঠ? 4টা প্রকোষ্ঠ। ডান অলিন্দ, বাম অলিন্দ, ডান নিলয়, বাম নিলয়। আমাদের 4টা বউ রাখার জন্য যথেষ্ট জায়গা আছে। আচ্ছা, এবার খেয়াল করো, আমরা এখন যেটা পড়বো সেটা হচ্ছে তোমার অ্যারোমেটিক যৌগের সমানতা। এটাই লাস্ট টপিক, অ্যারোমেটিক যৌগের সমানতা। আমরা এখন পড়বো কি? অ্যারোমেটিক যৌগের সমানতা। খেয়াল করো তো, এই যে বেনজিন, খেয়াল করো, এই যেটা হচ্ছে বেনজিন। তো বেনজিনের কয়টা প্রতিস্থাপক সম্ভব? বেনজিনের প্রতিস্থাপক সম্ভব দেখো, যদি এখানে মনে করো যে একটা CH3 এসে যুক্ত হইল, তাহলে কয়টা প্রতিস্থাপকমূলক যুক্ত হয়েছে? একটা প্রতিস্থাপকমূলক যুক্ত হয়েছে। এবার মনে করো এসে ক্লোরিন যুক্ত হইল, তাহলে এখানে কয়টা প্রতিস্থাপকমূলক যুক্ত হয়েছে? 2টা। এবার মনে করো এখানে NO2 যুক্ত হইল, তাহলে কয়টা প্রতিস্থাপকমূলক যুক্ত হয়েছে? 3টা। তাহলে যদি একটা প্রতিস্থাপকমূলক যুক্ত হয়, মানে প্রতিস্থাপনকারীমূলক যদি একটা হয়, তার কোনো সমানও নাই। প্রতিস্থাপনকারীমূলক যদি একটা হয়, তার কোনো সমানও নাই। তাহলে কোনো সমানও নাই। যদি মানে প্রতিস্থাপনকারীমূলক একটা হলে তার কোনো সমানও নাই। প্রতিস্থাপনকারীমূলক যদি 2টা হয়, কয়টা হয়? 2টা হয় প্রতিস্থাপনকারীমূলক, তখন তার সমাণু আসবে 3টা। সমাণু আসবে কয়টা? 3টা। আর প্রতিস্থাপনকারীমূলক যদি 3টা হয়, তখন একটু হিসাব আছে এখানে। প্রতিস্থাপনকারীমূলক যদি 3টা হয়, তখন তার একটা হিসাব আছে। কি হিসাব আছে আমি বলতেছি, খেয়াল করো সবাই। আবির যে প্রশ্নটা করছিল, সেই প্রশ্নটা হচ্ছে তোমার C6H4Cl2। তো যখনই এরকম C6 দেখবা, তাহলে মনে মনে একটু সেটাকে কল্পনা করবা যে এটা বেনজিন হওয়ার সম্ভাবনা আছে। যদি কোনো ভর্তি পরীক্ষায় এরকম C6 দিয়ে একটা যৌগ দেখো, মনে মনে কল্পনা করবা সেইটা বেনজিন হওয়ার একটা তীব্র সম্ভাবনা আছে। তো C6H4 মানেই হচ্ছে তোমার যে বেনজিনের, যে তোমার বেনজিনের সংকেত কি? C6H6। এখন 4 আছে মানে কি? যে 2টা হাইড্রোজেন চলে গেছে, সেই 2টা হাইড্রোজেনকে প্রতিস্থাপন করছে কি? ক্লোরিন। তাহলে এই যে এই একটা ক্লোরিন, এই একটা ক্লোরিন। তাহলে দেখো তো, এই বেনজিনে কয়টা প্রতিস্থাপনকারীমূলক আছে? 2টা প্রতিস্থাপনকারীমূলক আছে। তাহলে এর সমাণু কয়টা থাকবে? 3টা সমাণু থাকবে। কি কি? একটা হচ্ছে অর্থ সমাণু, একটা হচ্ছে প্যারা সমাণু, আর একটা হচ্ছে তোমার মেটা সমাণু। অর্থ, প্যারা এবং মেটা। বুঝছো? বুঝতে পারছি? এবার দেখো, যদি 3টা থাকে, প্রতিস্থাপনকারীমূলক যদি 3টা থাকে, এখন ধরো 3টাই যদি ভিন্ন হয়,
মানে সবগুলো যদি ভিন্ন হয়, লেখো সবগুলো ভিন্ন হলে, সবগুলো যদি ভিন্ন হয় তখন তার সমাণু থাকবে 10টা। যদি একটা ভিন্ন হয়, দুইটা সেম, মানে দুইটা সেম একটা ভিন্ন, জিনিসটা হচ্ছে এরকম। দেখো ধরো যে এখানে ক্লোরিন আছে, এখানে ক্লোরিন আছে, আর এখানে NO2 আছে। তাহলে দেখো তো দুইটা ক্লোরিন আছে আর একটা NO2 আছে, তার মানে দুইটা ভিন্ন, একটা সরি দুইটা একই একটা ভিন্ন। এরকম হলে তোমার সমাণু থাকবে 6টা। আর যদি সবগুলো একই হয়, সবগুলো একই, তাহলে তার সমাণু থাকবে 3টা। মানে ধরো যে এখানে 3টাই যদি ক্লোরিন থাকে, তাহলে তার সমাণু হবে কয়টা? 3টা। তাহলে তোমরা একটু আমাকে উত্তর দাও এরকম যে ধরো C6H3 Cl2NO2, Cl2NO2 এটার সমাণু আছে কয়টা? এটার সমাণু আছে কয়টা? CH3 6টা। বুঝাতে পারছি? অ্যারোমেটিক যৌগের সমানতা কি বুঝাতে পারছি? দুইটা জিনিস যদি আলাদা হয় তাও 3টা সমান হবে, দুইটা যদি এক হয় তাও 3টা সমান হবে। হ্যাঁ, বুঝাতে পারছি? ওকে, তাহলে আমাদের সমানতা সম্পর্কে এবার বলো, এই সমানতা নিয়ে আর কোনো টেনশন আছে? সমানতা নিয়ে কিন্তু আর কোনো টেনশন না, মানে থাকার কথা না। মানে যত যা আছে সমানতা সব পড়াইছি ভাই, এর বাইরে থেকে কোনো কোশ্চেন পাবা না। চাকরিক অ্যালকিন গুলো তো অ্যালিফ্যাটিক যৌগ, তাই না? হ্যাঁ, চাকরিক অ্যালকিন অ্যালিফ্যাটিক যৌগ। এই টেবিলটা নিয়ে চলে যাবেন ভাই। হুম, এই টেবিলটা নিয়ে চলে যাবেন অফিসে। না, এটা অফিসে নিয়ে গেলে আমি পারবো না, আমার এখানে টেবিল লাগে তো। বুঝতে পারছি? আচ্ছা, নামকরণ কি পারবা তোমরা? জুমায়া মিম, ক্লাস আর কতক্ষণ হবে? ভাই আমার যদি বলো যে ভাই আরও ক্লাস নিতে, আমি আরও নিতে পারবো, কোনো সমস্যা নেই। কারণ দেখো আমি অনলাইনে জাস্ট ধরো যে 1-2 বছর পড়াচ্ছি অনলাইনে, বাট আমি পড়ানো শুরু করছি সেই 2017 সালে, এবং তখন তো অফলাইনে পড়াইতাম। তো বিভিন্ন জায়গাতে ক্লাস নিতে যাইতাম, ধরো বিশেষ করে টাঙ্গাইলে বেশি যাইতাম এবং খুলনাতে বেশি যাইতাম। টাঙ্গাইল এবং খুলনাতে আমার সবচেয়ে বেশি যাওয়া হতো। তো টাঙ্গাইলে এমনও গেছে যে টানা 8 ঘন্টা ক্লাস নিছি, খুলনাতে এমনও গেছে টানা 6 ঘন্টা ক্লাস নিছি। বাচ্চারা একই জায়গায় বসে টানা 6 ঘন্টা ক্লাস করছে। তো আমার যদি বলো যে ভাই আরও 5 ঘন্টা পড়ান, আমি পারবো, কোনো সমস্যা নেই। কারণ আমার দাঁড়ায় দাঁড়ায় ক্লাস করানোর অভ্যাস আছে, বুঝছো? টাঙ্গাইল ইজ এ লাভ। টাঙ্গাইল জায়গাটা অনেক সুন্দর, আসলেই সুন্দর।
ওকে, বুঝতে পারছো এটাকে তোমরা? এই কয় পার্সেন্ট চার্জ আছে ফোনে? চার্জ আছে এখনো বহুত 20%। 20% চার্জ আছে, তার মানে আরো 30 মিনিট ক্লাস করা যাবে আর না। হ্যাঁ ঠিক, অনলাইনে ধৈর্য হচ্ছে না, চার্জ দিয়ে বুঝতে পারছি, স্বাভাবিক। চার্জ লাগাই অনলাইনে তোমার হচ্ছে গিয়ে একটানা ফোনের দিকে তাকিয়ে থাকা আসলেই খুব টাফ, মানে আমি নিজেও তো পারি না, তোমরা করতেছো, তোমরা যে টানা 2 ঘন্টা তাকাইছিলে এটা অনেক কিছু। তো তোমরা শেষ পর্যন্ত যারা ক্লাস করছো অনেক 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 ধন্যবাদ। আজকে আর করাবো না, আমরা হচ্ছে নেক্সট দিনকে শেষ করি। সমতা শেষ। তারপরে যে ট্রান্স মেটা এই সব মেটা অর্থোপেরা মেটা এগুলো হচ্ছে আমরা আগামীকালকে পড়বো। ভালো কথা মনে করছে, কিছু জিনিস আছে যেগুলো আমরা আগামীকালকে পড়বো। আর যদি ক্লাস একটা বাড়ানো লাগে অর্গানিক কেমিস্ট্রি, আমি একটা বাড়াই দেবো, কোনো সমস্যা নেই। হ্যাঁ, ক্লাস করাইতে কোনো সমস্যা নাই। তাহলে আজকের মতো আল্লাহ হাফেজ। হ্যাঁ, কোমর ব্যথা হয়ে গেছে, আরে আমি তো সারাদিন দাঁড়াইছিলাম আজকে, আমার তো কোমর ব্যথা হয় নাই। এই বয়সেই কোমর ব্যথা হয়ে গেল, তাহলে বিয়ের পরে কি করবা? বিয়ের পরে যখন মানে কোলে বাচ্চা নেওয়া লাগবে তখন যদি কোমর ব্যথা হয় তাহলে তো আসলে ব্যাপারটা কেমন হয়ে গেল না? আচ্ছা, তো আজকের মতো আল্লাহ হাফেজ। হ্যাঁ, সবাইকে অসংখ্য ধন্যবাদ। যাও খাওয়া দাওয়া করো, ঘুমাও। এখানে তো আলোক সমতা দেখান দিতে না, দেখাইছি অ্যালকিন কি আলোক সমতা দেখায়? আজকে শুধু তোমরা হচ্ছে গিয়ে সমানতা পড়ো, কিন্তু কালকে এটার উপর কোনো পরীক্ষা হবে না, এটার উপর কোনো পরীক্ষা হবে না, একবারে অর্গানিক কেমিস্ট্রি শেষ করে পরীক্ষা নেব।